আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, দেখেন আমরা মোটামুটি পাটিগণিত শেষ করে ফেলছি। পাটিগণিতের আমাদের আর কোনো কিছু বাকি নাই বলা চলে। যেগুলো থেকে প্রশ্ন হয় তার কোনো কিছুই বাকি নেই। আর যেগুলো বাকি আছে বলতে ঐকিক নিয়ম, এটা আপনারা এমনিতেই পারবেন, এটা ছোটবেলা থেকেই করে আসছে। গড়ের অঙ্ক থেকে খুব একটা প্রশ্ন আসে না, সেই জন্য আমরা অধ্যায়টা স্কিপ করে গেছি। গড়ের অধ্যায় থেকে প্রশ্ন আসলে আপনারা পেরে যাবেন, সমস্যা নাই। মোটামুটি আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসগুলা শেষের দিকে। যেমন আজকে থেকে ধারার অঙ্ক, যদিও এটা বীজগণিতের মধ্যেই ধরা চলে, সিরিজ বা অ্যারিথমেটিক, জিওমেট্রিক প্রোগ্রেশন, এগুলা বীজগণিতের মধ্যেই ধরা চলে। যে আজকে থেকে আমরা বীজগণিত শুরু করলাম, এরপরে মান নির্ণয়, সূচকের কিছু অঙ্ক করব, দেন আমরা পরিমিতি এবং ত্রিকোণমিতি থেকে কিছু অঙ্ক দেখব, ঠিক আছে। দেন আমরা আমাদের এই যে এতদিন ধরে শিখতেছি, প্রায় 2.5 মাস, মার্চে শুরু করছি না, মার্চ এপ্রিল 2 মাস শেষ আজকে দিয়ে। এই কোর্সের 2 মাস হবে আজকে। এই 2 মাসে বা আরো সামনে বেশ কিছু ক্লাস নিতে হবে, যেমন ধরেন আরো 6, 7টা বা 8টার মতো ক্লাস আমি নিব অধ্যায় ভিত্তিক। তো এই ক্লাসগুলোতে আমরা যা শিখতেছি বা যতটুকু আমরা শিখতেছি, তার উপরে বেস করে আমাদের শিখাটা ঠিক আছে কিনা, বা আমরা যে জিনিসগুলো এতদিন ধরে শিখছি, এই জিনিসগুলো আমাদেরকে আসলে কোন দিকে নিয়ে গেছে, এই জিনিসগুলো দেখার জন্য আমরা বাদ বাকি 20টা ক্লাস করব। এবং ওই 20টা ক্লাসের প্রথম 10টা ক্লাস একটু মানে এভারেজ লেভেলের ক্লাস হবে, মানে প্রশ্নের ডিফিকাল্টি লেভেল একটু এভারেজ টাইপের হবে। তারপর যে 10টা ক্লাস করব সেখানে অনেক হাই, মানে অ্যাডভান্স টাইপের কিছু প্রশ্ন থাকবে, হাই ভোল্টেজ কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে। এই অধ্যায়গুলা বীজগণিতের এই জিনিসগুলো আসলে খুব একটা মজাদার না, ঠিক আছে। এখানে বোঝাবুঝির বিষয়টা খুবই কম, সামান্য। কারণ এই প্রশ্নগুলা সমাধান করতে গেলে আপনাকে সূত্র জানতে হবে, মাস্ট। সূত্রতে ফালাবেন, ম্যাথ হয়ে যাবে। এখানে বোঝাবুঝির অত কিছু নাই, ঠিক আছে, বা এত লজিকেরও দরকার পড়ে না এই প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ধারার এই ইয়েটা নিছি শুধু একটা কারণে, আগে আমরা ধারা পড়াইতামই না। এখন যেহেতু মাঝে মাঝে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ পরীক্ষা নেয়, সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ যখন পরীক্ষা নেয় তখন প্রিলি বা রিটেনে এরকম একটা দুইটা, রিটেনে দেখা যায় যে একটা করে ম্যাথ দেয়, মাঝে মাঝে দেয়। যেমন বাংলাদেশ ব্যাংকের ওরা যতবার পরীক্ষা নিচ্ছে মোটামুটি সববারই একটা করে ম্যাথ দিছে। যেমন এই প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটাই বাংলাদেশ ব্যাংকে আসা প্রশ্ন। এই জন্য আমরা এই প্রোগ্রেশন বা ধারার ম্যাথ গুলা করাচ্ছি, ঠিক আছে। তাছাড়া অন্যান্য ফ্যাকাল্টি যারা পরীক্ষা নেয় তারা এইসব প্রোগ্রেশন থেকে প্রশ্ন দেয় না। সো এইটা নিয়ে অত বেশি প্যারা নেওয়ারও দরকার নেই। এবং এখানে মোটামুটি রিটেনে বারবার একই জিনিস আসছে, একটাই সূত্র, সমষ্টি বের করা, ঠিক আছে। সো আমরা যদি ওই সূত্রটা ওই ক্লাস 8, 9-এও পড়ে আসছি বা 10-এও পড়ে আসছি, ওই সূত্রটা যদি আমাদের মাথায় থাকে আমরা ম্যাথগুলো খুব ইজিলি সমাধান করতে পারবো, ঠিক আছে। এখানে বোঝাবুঝির বিষয়টা কম, শুধু আপনাকে সূত্রটা প্রয়োগ করে ফলাফলটা বের করে দিয়ে আসতে হবে, এই হচ্ছে আপনার কাজ। তাছাড়া অন্য কোনো কাজ নাই, ঠিক আছে। দেখেন 1 নম্বর প্রশ্ন, দেখেন এখানে বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তাদের যোগফল নির্ণয় করুন। কথা বুঝছেন? 2 অঙ্ক বিশিষ্ট মানে হচ্ছে 2 ডিজিটের সংখ্যা, যেই সংখ্যাগুলোকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো তাদের যোগফল, ঠিক আছে। তো 2 ডিজিটের এরকম অনেকগুলো সংখ্যা আছে। কতগুলো সংখ্যা আছে আমি যদি ম্যানুয়ালি বের করি তাহলে অনেক সময়ের দরকার, তো আমরা ম্যানুয়ালি বের করব না। আমি জাস্ট প্রথম সংখ্যাটা দেখাই যে 3 দিয়ে ভাগ করতে পারবো 2 ডিজিটের, এরকম প্রথম সংখ্যাটাই হচ্ছে আপনার 12। প্রথম সংখ্যায় 12, তারপরের সংখ্যা হবে হচ্ছে আপনার 15, তারপরের সংখ্যা হবে হচ্ছে আপনার 18, তারপরের সংখ্যা হবে আপনার 21। এইরকম করতে 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 করতে
এই সিরিজটা কোথায় যে থামবে, 99 যে থামবে। কারণ আমাকে বলেই দিছে যে 2 ডিজিটের সংখ্যা হওয়া লাগবে। তার মানে 2 ডিজিটের সংখ্যা 3 দিয়ে ভাগ করতে পারবো, এইরকম সংখ্যা কতগুলো আছে এইটা আগে বের করতে হবে। তো এটা বের করার জন্য সবার প্রথমে আগে জানতে হইতো যে ভাই প্রথম সংখ্যাটা কত। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা 12, আর শেষ একদম লাস্টের সংখ্যাটা হবে হচ্ছে আমার এই 99। ঠিক আছে, এখন এই যে 12, 15, 18, 21 এইরকম যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো যোগ করলে যোগফলটা কত আসবে এটা বের করতে হবে। তো পরীক্ষার হলে তো আমি চাইলে এইভাবে ম্যানুয়ালি করতে পারবো না, করা যাবে কিন্তু পরীক্ষক আপনার এটা দেখতে চায়নি। ঠিক আছে, যে আপনি ম্যানুয়ালি করেন, পরীক্ষক দেখতে চাইছে যে আপনি সূত্রটা জানেন কিনা। ঠিক আছে, যদি সূত্র জানেন সে অনুযায়ী আপনাকে কাজ চালাইতে হবে। তো খেয়াল করে দেখেন, আমরা আমাদের মতো করে লিখব যে 3 দ্বারা বিভাজ্য কথা বলছে, তো আমরা লিখতে পারি, শুরু করতে পারি এইভাবে, 3 দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোট সংখ্যা লিখতে পারেন, প্রথম সংখ্যা লিখতে পারেন, যেটা আপনার মনে চায় আর কি। দুই অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোট সংখ্যা 12 এবং সব থেকে বড় সংখ্যা বা শেষ সংখ্যা, সব থেকে বড় সংখ্যা 99। ঠিক আছে, এরপরে আমরা জাস্ট সিরিজটা একটু দেখাবো যে সিরিজটা আসলে কিরকম হবে, এই ধারাটা কিরকম ভাবে যাবে এটা একটু দেখাবো। যে সুতরাং তিন দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর সিরিজটি অথবা ধারাটি হবে এই যে এরকম, যে প্রথমে 12 হবে, তারপরে 15 হবে, তারপরে 18 হবে, তারপরে 21 হবে, এরকম করে 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 একদম 99 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এখানে প্রথম পদ এ সমান সমান হচ্ছে 12। ঠিক আছে, সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে হচ্ছে এই যে দুইটা সংখ্যার মাঝখানের পার্থক্য বা গ্যাপ। ঠিক আছে, তাহলে দেখেন প্রত্যেকবার দুইটা সংখ্যার মাঝখানে গ্যাপ কত করে, 3 করে করে সামনে আগাচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি যে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, সেই ডি সমান সমান কত, এই যে 3। ঠিক আছে, এখন আরেকটা জিনিস চলে আসে এখানে, যে আপনি কি এখানে দেখে বলতে পারতেছেন যে এখানে এই সিরিজটাতে কতগুলো সংখ্যা আছে, এই সিরিজে কতগুলো সংখ্যা আছে আপনি কি দেখে বলতে পারবেন? বলতে পারবেন না। এরকম আরো অনেক বড় সিরিজ থাকতে পারে। ঠিক আছে, যেগুলো আসলে দেখে বলা সম্ভব না যে এই সিরিজে আমার কতগুলো সংখ্যা আছে। তো সবার প্রথমে আমাকে বের করতে হবে যে এই সিরিজে সংখ্যা আছে কয়টা। তো সেটা বের করার জন্য আমরা যে ফর্মুলা লাগাই, যে আমরা জানি n তম পদ ইজ ইকুয়াল a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে n তম পদ বলতে মানে কতগুলা এখানে সংখ্যা আছে আমি এখানে জানি না, এবং সেটা বের করার জন্য এই যে শেষ পদ n তম পদ মানে হচ্ছে সর্বশেষে যেটা আছে, তার মানে হচ্ছে এখানে 99। এ মানে সরি এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না। এ মানে আমরা জানি যে এ মানে হচ্ছে প্রথম পদ মানে হচ্ছে 12, তো n মাইনাস ওয়ান, ডি মানে হচ্ছে এই যে কমন ডিফারেন্স হচ্ছে 3, তো এই যে দেখেন প্লাস মিস করে গেছি, তাহলে 99 থেকে 12কে বাদ দেন, তাহলে কত পাবেন? 87 পাবেন। তাহলে 3n মাইনাস হচ্ছে 3, ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারি যে 87 এর সাথে 3 যোগ করে দিলে 90, সো 3n ইজ ইকুয়াল টু 90। সো এখানে আমরা লিখতে পারি যে n ইজ ইকুয়াল টু 30, n ইজ ইকুয়াল টু 30, অর্থাৎ এই যে সিরিজটা, এই সিরিজে মোট 30টা সংখ্যা আছে, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি যে যোগফল। আবার আমরা জানি এটা একটা সমান্তর ধারা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সো সমান্তর ধারার যোগফল বা সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। এখন দেখেন আপনি কিন্তু সবগুলার ভ্যালুই জানেন। আপনি n এর মান জানেন 30 ভাগ 2, এর মান আপনি জানেন 12, প্লাস n এর মান আপনার জানা আছে, সো আপনি লিখতে পারেন যে 30 মাইনাস 1, ডির মান আপনার জানা আছে এই যে 3। তাহলে এই যে এখানে 2 দিয়ে 30কে ভাগ করলে 15, আর এখানে কত হবে? 12 দুগুণ 24, প্লাস 30 থেকে 1 বিয়োগ করলে 29, 3 29 হচ্ছে 87। এখন আসেন 15 গুণন 80 20 100 4 111, 111, তাহলে 11 আর 15তে হচ্ছে 165, 15 আর 100তে 1500, 1500 আর 165 মিলে কত হয়ে যাবে? 1665। এইটাই হচ্ছে সমষ্টি, যে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে যদি আমি যোগ করে দেই তাহলে সেই সংখ্যাগুলোর যোগফল পাবো 1665। এই 1665 হচ্ছে উত্তর, ঠিক আছে। পরেরটাতে চলে যান। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে যে প্রমাণ করুন যে 1 থেকে 125 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর এই দুইটি সংখ্যা সহ সমষ্টি 169 থেকে 209 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টির সমান হবে। দেখেন একই জিনিস, আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, শুধু আমাকে প্রমাণ করতে হবে জিনিসটা। সো আমরা যেহেতু প্রমাণ করা লাগবে, সো আমরা লিখতে পারি যে বাম পক্ষতে কি বলতেছে যে 1 থেকে 125 পর্যন্ত। তাহলে 1 থেকে 125 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যে সিরিজটা হবে সেটা কিরকম হইতে পারে? আপনি লিখতে পারেন যে 1 থেকে, নিজেদের মতো করে লিখে নেবেন, 1 থেকে 125 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো সিরিজটি হবে এইরকম, যে প্রথমে 1 হবে, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এইরকম করে 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 কোন পর্যন্ত যাবে? 125 পর্যন্ত যাবে। শুধু বিজোড় সংখ্যাগুলো নিয়ে কাজ করব। তাহলে এখানে আমি লিখতে পারি যে এখানে
প্রথম পদ এ সমান সমান হচ্ছে 1, সাধারণ অন্তর ডি। দেখেন এই যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কত করে গ্যাপ, এটাকে আমরা সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স বলি। তাহলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে 2 করে গ্যাপ, তার মানে কমন ডিফারেন্স হচ্ছে 2। এখন আপনি কি বলতে পারবেন, এমনিতেই বলা যায় যে ভাই 1 থেকে 125 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে হচ্ছে 63টা, এমনিই বোঝা যায়, ঠিক আছে। কিন্তু ওকে তো দেখাইতে হবে যে এখানে আমার কতগুলো সংখ্যা আছে এই সিরিজে, সেটা দেখানোর জন্য এই যে একটু আগে আমরা যে সূত্র প্রয়োগ করছি এটা আমরা প্রয়োগ করব। যে আমরা জানি n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে 125 ইজ ইকুয়াল 1 প্লাস n মাইনাস 1 ইজ ইকুয়াল টু। তাহলে আমরা লিখতে পারি না 125 থেকে 1 বাদ দিলে 124 পাওয়া যাবে, ইজ ইকুয়াল টু 2n মাইনাস হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি যে 126 ইজ ইকুয়াল টু n। তাহলে আমরা লিখতে পারি না যে n ইজ ইকুয়াল টু 2 দিয়ে 126কে ভাগ করলে এই যে 63। তার মানে এই যে এই সিরিজটাতে কতগুলো সংখ্যা আছে, 63টা সংখ্যা আছে। তাহলে এইবার আমাদেরকে কি বলতেছে যে 1 থেকে 125 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, মানে বিজোড় সংখ্যা যেগুলো আছে তাদের যোগফল। তাহলে যোগফল আমরা জানি যে যোগফল কেমনে বের করা লাগে, তো আমরা লিখতে পারি যে আবার আমরা জানি এটা একটা সমান্তর ধারা, দেখেই বোঝা যাইতেছে। তাহলে সমান্তর ধারার যোগফল n by 2 into 2a plus n minus 1 into d। n মানে হচ্ছে এই যে 63 বাই 2, 2 into a মানে হচ্ছে 1, তাহলে 2 into 1 প্লাস 63 মাইনাস 1, d মানে হচ্ছে 2, ঠিক আছে। 63 ডিভাইডেড 2 ইন্টু 2 একে 2, 63 থেকে 1 বাদ দিলে 62, 62 দোকানে কত 124 না, 124। তাহলে 2 প্লাস 124, তাহলে কত হয়ে যাবে 126। 126কে 2 দিয়ে ভাগ করে দিলে 63, তার মানে 63 ইন্টু 63। তাহলে এই দুইটা গুণ করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে 3969। তার মানে বাম পাশে যেই শর্তটা দিছে 1 থেকে 125 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে, এই বিজোড় সংখ্যাগুলো যোগ করলে আমরা যোগফল পেয়ে যাবো কত 3969। এরপরে প্রশ্নে আমাকে বলে দিচ্ছে যে 169 থেকে 209 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টির সমান হবে। তাহলে এইবার সেম ভাবে আমাকে দেখতে হবে ডান পক্ষ। ডান পক্ষ সেম কথাটাই লিখবো আমরা যে 169 থেকে 209 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সিরিজটি হবে কিরকম, 169 আগে হবে, 171 হবে, 173 হবে, এইরকম করে 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 কোন পর্যন্ত যাবে, এই যে 209 পর্যন্ত যাবে। তার মানে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যার প্রথম পদ আমরা লিখতে পারি যে এখানে প্রথম পদ এ সমান সমান হচ্ছে 169, সাধারণ অন্তর ডি। দেখেন প্রত্যেকটা সংখ্যার মধ্যে 2 করে গ্যাপ, তার মানে সাধারণ অন্তর আমার কত ডি। এখন কথা হচ্ছে ভাই আপনিও জানেন না আমিও জানি না যে এই সিরিজে কতগুলো সংখ্যা আছে, এই সিরিজে কতগুলো সংখ্যা আছে এটা আমরা জানি না। সো এটা আমরা বের করব, এটা আমরা বারবারই বের করতেছি, সেটা সহজ। আমরা লিখতে পারি যে আমরা জানি n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি।
এই যে 209 ইজ ইকুয়াল টু 169 প্লাস n-1 ইন্টু 2। তাহলে এই যে 209 মাইনাস হচ্ছে 169 ইজ ইকুয়াল টু 2n-2। সেটা কত হবে? 209। হ্যাঁ, 209 থেকে যদি আমরা 169 বাদ দেই 40 পেয়ে যাব। 40-এর সাথে এই যে এই 2-কে যদি আমরা যোগ করে দেই তাহলে এটা কত হয়ে যাবে? 42 হবে। সো 2n ইজ ইকুয়াল টু 42 হলে আমরা বলতে পারি যে n ইজ ইকুয়াল টু 21। তার মানে এই সিরিজে কতগুলো সংখ্যা আছে এখন আমরা জানি যে 21টা সংখ্যা আছে। সো আমার বের করা লাগবে যোগফল, তাই না? সো আমরা লিখতে পারি যে আমরা জানি যোগফল is n/2 into 2a plus n-1 into d। n মানে হচ্ছে 21, 21/2। 2a মানে হচ্ছে 2 into 169 প্লাস n-1 মানে হচ্ছে 21 minus 1 into 2। ঠিক আছে, তাহলে এই যে 21 ডিভাইডেড 2 ইন্টু 169 দোকানে হচ্ছে 338 প্লাস 21 থেকে একবার দিলে 20, 20 দোকানে হচ্ছে 40। তাহলে 21/2 গুণন 370, 378। তাহলে 21 ইন্টু 2, এটার মধ্যে যাবে 18 বার, 18 দোকানে 36, 9 দোকানে 18, 189। 189 সাথে 21 গুণ করে দিলে 3969 পাবেন। যেহেতু ওইটাই প্রমাণ করতে বলছে, দেখেন 189 সাথে 21 গুণ করে দিলে আমরা ওই 3969 পাই। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে যে দুই পাশে সমান। পরেরটাতে চলে যান। 3 নম্বর দেখেন, 3 নম্বরে বলা হচ্ছে যে একটি জ্যামিতিক ধারার দুইটি সংখ্যা x এবং y এর যোগফল 30 এবং তাদের বর্গের যোগফল 468। সংখ্যা দুটি বের করুন। সংখ্যা দুটি বের করুন বলতে x আর y এর মান কত এইটা আমাকে বের করে দেখাইতে হবে। দেখেন এগুলো সহজ প্রশ্ন, এখানে সবকিছু দেওয়া আছে, শুধু আমাকে ইকুয়েশনটা ধরে সমাধান করে দিতে হবে। এখানে আমরা লিখতে পারি যে দেয়া আছে দুটি সংখ্যা x এবং y। তারপর আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বলতেছে যে এই দুইটা সংখ্যা অর্থাৎ x প্লাস y এদের যোগফল কত, এই যে এরা বলতেছে 30। এখান থেকে চাইলে আমরা x এর মান বের করতে পারি যে x সমান সমান কত, 30 মাইনাস y, এটা আমরা লিখতে পারি। আবার দেখেন, আবার বলতেছে এই দুইটা সংখ্যার বর্গের যোগফল, তাহলে x এর বর্গ x স্কয়ার, y এর বর্গ y স্কয়ার। এই দুইটা সংখ্যার বর্গের যোগফল কত, এই যে এরা বলতেছে যে 468। এখানে জাস্ট x এর মানটা বসায় দেন যে 30 মাইনাস y হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 468। আপনি চাইলে এখানে সাইড নোট দিয়ে লিখতে পারেন যে x এর মান বসিয়ে। আপনি যদি নাও লেখেন তারপরে কোনো সমস্যা নেই, ব্যাংকে আসলে এগুলো কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে এটা কি সে সূত্র হয়ে যাবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 468।
তাহলে এখানে আমরা লিখতে পারি 900 মাইনাস 30 দুগুণ 60y প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মিলে হচ্ছে 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 468। তাহলে আমরা লিখতে পারি যে 2y স্কোয়ার মাইনাস 60y প্লাস এই 900 থেকে 468কে যদি বাদ দিয়ে দেন, 900 থেকে 468কে যদি বাদ দিয়ে দেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে 432। তাহলে এই যে 432 ইজ ইকুয়াল 0। দেখেন আমরা 2 দিয়ে ভাগ করে এদেরকে ছোট করতে পারি। 2 দিয়ে ভাগ করলে এটা ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে 30y, আর এটা হয়ে যাবে 216 ইজ ইকুয়াল 0। এখানে এখন উৎপাদক করা লাগবে। আমরা জানি যে 18 12তে 216 হয়, আবার 18 আর 12 যোগ করলে 30 হয়, তার মানে সহজ একটা উৎপাদক। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 18y মাইনাস 12y প্লাস 216 ইজ ইকুয়াল 0। এখানে আমরা y কমন নিলে y minus 18 minus 12, so y minus 18 is equal 0. এখানে আমরা লিখতে পারি যে y minus 18 into y minus 12 is equal 0. So y minus 18 is equal 0. এবং y minus 12 is equal 0. So y সমান সমান 12 হইতে পারে, y সমান সমান 18 হইতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা লিখতে পারি যে y এর মান দুইটাই হইতে পারে, 18 এবং 12, তার মানে x এর মান ওঠানামা করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যদি y সমান 18 হয় তাহলে x এর মান কত হবে? 30 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 12 হবে। আর যদি y সমান 12 হয় তাহলে x এর মান কত হবে? 30 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 18। অর্থাৎ y এর মানের উপর ডিপেন্ড করবে আমার x এর মান কি হবে। সুতরাং আমার কাছে চাইছে যে সংখ্যা দুটি বের করুন। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সংখ্যা দুটি হলো 18 এবং 12 অথবা 12 এবং 18। ঠিক আছে, 18 এবং 12 হইতে পারে অথবা 12 এবং 18 হইতে পারে। পরেরটাতে চলে যান। এটা বাংলাদেশ ব্যাংকের এই দিতে আসছিল খুব সম্ভবত। এখন কথা হচ্ছে যে এই ধরনের প্রশ্ন সহজ, এটা যেমন বাংলাদেশ ব্যাংকের এই দিতে আসছে, এই ধরনের প্রশ্ন সহজ, আবার এটার আপনার সমাধান করতে আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সমাধান যে খুব বেশি কঠিন তা না, সমাধান সহজ, কিন্তু অনেক কিছু লিখতে হয়, অনেক বিষয় আসলে দেখতে হয়। যেমন দেখেন এখানে বলা হচ্ছে যে একটি সমান্তর ধারায় তিনটি সংখ্যা এক্স, ওয়াই এবং জেড এর যোগফল হচ্ছে 30, আবার তাদের বর্গের যোগফল 308 হলে সংখ্যা তিনটি বের করুন। এখানে একটা জিনিস একটু আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড এই তিনটা হচ্ছে সমান্তর ধারার তিনটা সংখ্যা, সমান্তর ধারার তিনটা সংখ্যা। তার মানে এই তিনটা সংখ্যার মধ্যে গ্যাপ সমান, এই তিনটা সংখ্যার মধ্যে গ্যাপ সমান। যেমন আমি যদি আপনাকে বলি যে একটা সমান্তর ধারা হচ্ছে 1, 2, 3, 4, 5 এরকম করে করে চলছে, তাহলে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এই যে দুইটা সংখ্যার মধ্যে গ্যাপ কি সমান না? যেমন 2 থেকে 1, 2 আর 1 এর গ্যাপ 1 হবে, 3 আর 2 এর গ্যাপ 1, 4 আর 3 এর গ্যাপ 1, 5 এবং 4 এর গ্যাপ 1, তাই না? তাহলে এই যে এক্স, ওয়াই, জেড তিনটা যেহেতু সমান্তর ধারার তিনটা সংখ্যা,
তাহলে এদের মধ্যে যে মানে গ্যাপটা, এই গ্যাপটা অবশ্যই সমান হবে, এই গ্যাপটা সমান হবে। তাহলে আমি বলতে পারি না যে ভাই এই যে ওয়াই থেকে এক্স কে বাদ দিলে যা পাওয়া যাবে ঠিক সেম ভাবে এই জেড থেকে ওয়াই কে বাদ দিলেও আমি তাই পাবো, তাই না? আমি যদি সংখ্যা দিয়ে দেখাই, এই যে 2 থেকে 1 বিয়োগ করলে আমি যা পাবো ঠিক সেম ভাবে 3 থেকে 2 বিয়োগ করলে তো আমি একই জিনিসই পাবো। 2 থেকে 1 বিয়োগ করলে যেরকম 1 পাওয়া যায়, 3 থেকে 2 বিয়োগ করলেও 1 পাওয়া যায়। ঠিক এখানেও সেম, যে আমি যদি ওয়াই থেকে এক্স বিয়োগ করি তাইলে আমার ডিফারেন্স মানে কমন ডিফারেন্স যত আসবে ঠিক সেম ভাবে আমি যদি জেড থেকে ওয়াই কে বিয়োগ করে দেই সেখানেও আমার কমন ডিফারেন্স আমার কি আসবে, সেম আসবে। ঠিক আছে, এখানে সংখ্যা না দিয়ে থাকার কারণে, না দেওয়ার কারণে এই কমন ডিফারেন্স নিয়ে অনেকে একটু ঝামেলাই পড়ে, সেই ঝামেলাটা আগে মিটালাম। এখন আসে, এখানে কোনো কিছু ধরার দরকার নাই, আপাতত সবকিছু দেয়া আছে। আমরা লিখতে পারি, যদিও আমাকে পরবর্তীতে যে সাধারণ অন্তর এদের মধ্যে কত এটা আমাকে ধরে নিতে হবে সেটা পরের হিসাব, মানে ইনিশিয়াল বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিলাম। দেখেন আমরা এখানে লিখতে পারি যে দেয়া আছে সমান্তর ধারার তিনটি সংখ্যা এক্স, ওয়াই এবং জেড। ঠিক আছে, এখন এই যে কথাটা বুঝাইলাম যে এদের মধ্যে গ্যাপ সমান, সেটা একটু লিখে ওদেরকে একটু জানাবো, পরীক্ষককে একটু জানাবো যে আমি মানে বিষয়টা বুঝি। ঠিক আছে, মানে নিজেরে জাহির করতে হবে পরীক্ষকের সামনে। সুতরাং এদের মধ্যে ব্যবধান লিখতে পারেন, পার্থক্য লিখতে পারেন, অন্তর লিখতে পারেন, যা ইচ্ছা তা লেখেন, ব্যবধান সমান। তাই আমরা লিখতে পারি y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে y এর সাথে y যোগ করে দিলে 2y পাবো, এবং আমরা এখানে লিখতে পারি x প্লাস জেড। ঠিক আছে, অর্থাৎ 2y এর মানটা আমি এখানে বের করে নিলাম। এটা পরবর্তীতে আমার কাজে লাগবে, কোথায় কাজে লাগবে দেখাচ্ছি। এখন আসেন প্রথম শর্ত মতে। প্রথম শর্ত মতে এই যে বলতেছে যে এই তিনটা সংখ্যাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে যোগফল 30 হবে। যোগ করে দেন, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল কত, 30। এখন আসেন এইটাকে একটু সিস্টেমে লিখতে হবে। এখানে ওয়াই কে আমি আগে নিয়ে আসলাম, তারপরে এক্স প্লাস জেড কে আলাদা করে লিখলাম, কারণ আমি এক্স প্লাস জেড এর ভ্যালু জানি। এক্স প্লাস জেড এর ভ্যালু জানেন না, এই যে এক্স প্লাস জেড এর ভ্যালু 2y, তাহলে আমরা লিখতে পারি যে y প্লাস 2y ইজ ইকুয়াল 30। তাহলে এই যে 3y ইজ ইকুয়াল টু 30 হইলে আমরা এখান থেকে y এর মান বের করতে পারি 10। ঠিক আছে, y এর মান বের করতে পারি কত, 10। তার মানে একটা সংখ্যা আমি জানি যে একটা সংখ্যা আমার কত, একটা সংখ্যা আমার কত, এটা আমার এখন জানা হয়ে গেল। এখন আমি ধরে নিব যে ধরি এই যে তিনটা আমার সংখ্যা, এই তিনটা সংখ্যার কমন ডিফারেন্স বা এদের মধ্যে পার্থক্য কতটুকু এটা আমি জানি না। আমি শুধু জানি যে এটা ওইটার থেকে বড় হবে, এটা ওইটার থেকে ছোট হবে, এটা জানি, কিন্তু পার্থক্য আসলে কত এটা জানি না। তো আমরা লিখতে পারি যে ধরি এক্স ওয়াই এবং জেড এর সাধারণ অন্তর ডি, এইটা আমি ধরে নিলাম। এখন যেহেতু আমি সাধারণ অন্তর কত এইটা আমি জানি, সো আমি চাইলেই কিন্তু এখন মোটামুটি একটু আন্দাজ করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি বলে যে আমার দ্বিতীয় পদটা আমি জানি, দ্বিতীয় পদ মানে দ্বিতীয় সংখ্যা y এর মান আমি জানি। সো প্রথমটা কত হবে এবং তৃতীয়টা কত হবে
আমি একটু আন্দাজ করে নিতে পারবো। সো আমরা লিখতে পারি যে এইভাবে লিখি, হ্যাঁ, এত লেখার টাইম নাই। দ্বিতীয় পদ y সমান সমান 10, এই যে একটু আগেই বার করছি। প্রথম পদ x সমান সমান কত হবে? আমি কি বলছি একটু আগে যে এই এক্স ওয়াই জেড এরা সমান্তর, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মানে তিনটা সংখ্যা এবং এদের মধ্যে গ্যাপ সমান। তাহলে আমি একটু আগে আপনাকে দেখাইছি না যে এই যে ওয়াইটা এক্স এর চেয়ে বড় হবে, কত বড়? ওয়াই এবং এক্স এর গ্যাপ কত, পার্থক্য কত, ওয়াই এক্স এর চেয়ে কতটুকু বড়? আপনি বলবেন যে ভাই একটু আগে ধরে নিছেন ডি, তাহলে এক্স এর মান কত হবে? এই যে ওয়াই এর মান 10-এর চেয়ে ডি ছোট না, 10 মাইনাস ডি। তাহলে এই যে তৃতীয় পদ জেড, জেড কত হবে? আপনি বলবেন যে ভাইয়া আপনি শুরুতে দেখাইছেন যে এই জেড হবে আমার ওয়াই এর চেয়ে বড়, কতটুকু বড় হবে? কতটুকু বড়? আপনি বলবেন যে ভাইয়া একটু আগে ধরে নিছেন যে ডি বড় হবে, তাহলে ওয়াই এর মান যদি আমার 10 হয় তাহলে জেড এর মান কত হবে? 10 প্লাস ডি হবে না? যেহেতু ডি বড় হবে, পার্থক্য দুইটার মধ্যে কত? ডি। তাহলে ওয়াই এর চেয়ে জেড ডি বড় হলে ওয়াই এর মান যদি 10 হয় তাহলে জেড এর মান বের করার জন্য জাস্ট আমি ডি যোগ করে দিব। ঠিক আছে? আপনি বিভিন্ন জায়গায় সলিউশনে দেখবেন, বিভিন্ন বইয়ে বা ওয়েবসাইটে প্রথমে ওরা এইভাবে ধরে নেয়। ঠিক আছে? এটা যদিও প্রথমে এইভাবে ধরে নেওয়া যাবে না, আরেকটা অঙ্ক আছে আমরা করব একটু পরে, সেখানে ওরা প্রথমেই ধরে নিছে যে প্রথম পদ এত, দ্বিতীয় পদে এত। সেখানে যে অনেকে আসলে বুঝতে পারে না যে এখানে আসলে কোত্থেকে ডি মাইনাস হইলো প্লাস হইলো, এইটা তো সহজে এটা বোঝা যাচ্ছে, কিন্তু ওইটাতে আপনি বুঝতে পারবেন না। তার জন্য অনেকগুলো বিষয় আসলে আপনাকে আগে দেখাইতে হবে, তারপর আপনি ওই জায়গায় যাইতে পারবেন, সেটাও আমরা দেখব। এখন খেয়াল করেন তো, আমাকে এই প্রশ্নে দ্বিতীয় একটা শর্ত দিয়ে রাখছিল, সেই দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা এবার কাজ করব। আমাকে প্রশ্নে বলছিল যে ভাই এই যে তোমার তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার বর্গের যোগফল হবে 308। মানে এই তিনটা সংখ্যার উপরে বর্গ করে তাদেরকে যদি যোগ করে দিই তাহলে আমি যোগফল 308 পাবো। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমার 10 মাইনাস ডি বর্গ করলাম প্লাস, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 10 বর্গ করে দিলাম, তৃতীয় সংখ্যা হচ্ছে এই যে 10 প্লাস ডি বর্গ করে দিলাম। তাহলে এই যে বর্গের যোগফল আমি কত লিখতে পারি? 308 লিখতে পারি। তাহলে এইটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস 10 10 100 প্লাস এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 308। তাহলে খেয়াল করেন এই যে 100 মাইনাস 10 দোকানো 20 ডি প্লাস হচ্ছে ডি স্কোয়ার প্লাস হচ্ছে 100 প্লাস হচ্ছে আবার 100 প্লাস হচ্ছে 10 দোকানো 20 ডি প্লাস হচ্ছে আবার 100। এখানে ভুল লিখছি না, এটা ডি হবে না, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখেন এখানে হবে ডি স্কোয়ার ইজ ইকুয়াল 308। দেখেন এখানে আমি কাটতেছি, আপনারা পরীক্ষার খাতায় কাটবেন না। এই যে 20 ডির সাথে এই 20 ডি ক্যান্সেল আউট হয়ে যাবে, 100 200 আর 100 কত? 300। তাহলে এই যে 300, ডি স্কোয়ার কয়টা আছে? একটা দুইটা ডি স্কোয়ার আছে, দুইটা। তাহলে 300 প্লাস 2 ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 308। তাহলে আমরা লিখতে পারি না যে 2 ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে ডি ইজ ইকুয়াল টু √4। তাহলে আমরা লিখতে পারি যে ডি ইজ ইকুয়াল প্লাস মাইনাস 2, তাই না? মানে ডির দুইটা ভ্যালু এখানে হইতে পারে, এখানে উত্তর কিন্তু ওঠানামা করবে। শুধু আপনি ধরে নিতে পারবেন না যে ডির ভ্যালু পজিটিভই হবে, ডির ভ্যালু নেগেটিভ হইতে পারে, ডির ভ্যালু নেগেটিভ হইতে পারে না, নেগেটিভ হইতে পারে। কিন্তু আমরা নর্মালি, আপনি বলবেন যে ভাই এর আগেও তো আমরা এই ধরনের সিচুয়েশন ফেস করছি, তখন তো এটা দেখার নাই। ভাই অন্য অধ্যায়ের হিসাবগুলো আলাদা,
অন্য অধ্যায়ে আমরা সাধারণত নেগেটিভ মান ইগনোর করার চেষ্টা করি, বাট এই অধ্যায়ে আপনাকে এই নেগেটিভ পজিটিভ দুইটা ধরে ওদেরকে ফলাফল বের করে দেখাইতে হবে যে ভাই আমার এই হইতে পারে। ঠিক আছে, ধারার অঙ্কে এটা কনসিডার করতে হবে, অন্য অধ্যায়ে আমরা ওইটা ইয়ে করবো না। তার মানে ডির মান পজিটিভ হইতে পারে, ডির মান নেগেটিভও হইতে পারে, দুইটাই হইতে পারে। একটা মিনিট, হ্যাঁ শোন ভাই, না আমি তো পড়াইতেছি। না 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 না, ফেসবুক লাইভ, হ্যাঁ আমারে শুনতে পারতেছে কিন্তু আপনারা শুনতে পারতেছে না। তো ওকে 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 ভাই, ওকে ওকে, আমি রাতের মধ্যে রেডি করে আপনারা দিচ্ছি, সমস্যা নেই, জাস্ট শেষ করি। ওকে, দেখেন তার মানে ডির মান এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, এদেরকে বিষয়টা একটু পরিষ্কার করে জানাই দিই যে সুতরাং সাধারণত ডি সমান সমান হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, দুইটার একটা হবে। এখন কথা হচ্ছে যে পজিটিভ হইলে এক্স ওয়াই জেড এর মান একরকম হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে এক্স ওয়াই জেড এর মান আরেক রকম হবে। দেখেন তাহলে আমরা লিখতে পারি যে যদি ডি সমান সমান পজিটিভ হয় তাহলে কি হইতে পারে, দেখেন প্রথম পদ কি হইতে পারে, আপনি বলবেন যে 10 - 2 = 8 হবে, ঠিক আছে। দ্বিতীয় পদ তো আমার ফিক্সড ওয়াই 10, ওইটা তো বের করে রাখছি। তৃতীয় পদ কিরকম হইতে পারে, 10 + 2 = 12 হইতে পারে। এইটা একটা কাহিনী হইতে পারে। আবার আরেকটা কাহিনী এখানে তৈরি হইতে পারে যে যদি ডি সমান সমান -2 হয় তাইলে দেখেন প্রথম পদ কত হবে, প্রথম পদ কত ছিল, 10 - ডি ছিল, তাহলে 10 - ডির মান হচ্ছে -2, তাহলে 10 - +2 = কত, 12 হবে। দ্বিতীয় পদ তো আমি বের করেই রাখছিলাম ওয়াই, সেটা হচ্ছে 10। তৃতীয় পদ, দেখেন তৃতীয় পদটা কত হইতে পারে, তৃতীয় পদ আপনি কি লিখে রাখছিলেন, 10 + ডি, তাহলে 10 + ডির মান কত, -2, তাহলে এখানে কত হবে, 10 - 2 = 8 হবে না? তাইলে উত্তর আপনার কি হইতে পারে, উত্তর আপনার হইতে পারে এইরকম যে 8, 10, 12, 8, 10, 12, অথবা হইতে পারে কত, 12, 10, 8। ঠিক আছে, হয় 8, 10, 12 হবে এক্স ওয়াই জেড এর মান, অথবা 12, 10, 8 হবে এক্স ওয়াই জেড এর মান। বোঝা গেছে? দেখেন পরেরটাতে আসেন, 5 নম্বর। দেখেন 5 নম্বর প্রশ্নটা 35তম বিসিএস এর লিখিত পরীক্ষাতে আসছিল, এই 5 নম্বরটা। এবং গতকালকে আমি এটা খেয়াল করলাম, মানে এই যে বিসিএস এর জন্য এই জন্য সবাই 9, 10 এর ম্যাথ করতে বলে, আমি ওই ম্যাথটাও দিছি 6 নাম্বারে, এটা 5 নাম্বার, এই যে এটা হইতেছে 6 নাম্বার। দেখেন দুইটা অঙ্কের শুধু ডিজিট চেঞ্জ আর জানতে চাওয়াটা, যেহেতু বিশেষ পরীক্ষার কোয়েশ্চেন তো এই জন্য একটু এখানে একটা এক্সট্রা লেজ লাগাই দিছে
আর এটা ক্লাস 9-10 বাচ্চাদের ম্যাথ, তাই এখানে কোনো লেজ লাগায় নাই। বাট দুইটা ম্যাথ সেম, আপনি যদি 9-10 ওইটা পারেন তাহলে বিসিএস এর এটা পারবেন, আবার যদি বিসিএস এর এটা পারেন তাহলে 9-10 তেমনি পারবেন। বোঝা গেছে? এই জন্য সবাই বলে যে যারা বিসিএস পরীক্ষা দেবে, যেমন এইবারের বিসিএস পরীক্ষার ম্যাথের প্রশ্ন অনেকটা, আপনারা যারা বিসিএস পরীক্ষা দেন তাদের ভাষ্য মতে যে লিখিতের যে প্রশ্নটা করছে এটা নাকি অনেকটা ডাল ভাত। কেন ডাল ভাত? কারণ বোর্ড বই থেকে অনেক কমন, হয়তো সংখ্যাটা একটু ঘুরে দিছে, বাট সেম প্যাটার্নের বোর্ড বই থেকে নাকি কমন আসছে, এই জন্য সহজ। এবং প্রত্যেকবারে দেখা যাচ্ছে যে 50 নম্বরের মধ্যে মানে মিনিমাম 20 নাম্বার বা 25 নাম্বার থাকেই বোর্ড বই থেকে, ঠিক আছে? সেই হিসেবে সহজ। বিসিএস এর মতো একটা পরীক্ষায় আপনি যদি 50% মার্কস ক্যারি করতে পারেন তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। সেই জন্য সবাই বোর্ড বই পড়তে বলে, কিন্তু ওই বোর্ড বইয়ের আমলটা আবার ব্যাংকের ক্ষেত্রে করা যাবে না। ব্যাংকের ক্ষেত্রে করলে ধরা খেয়ে যাবেন প্রিলিমিনারিতে, ঠিক আছে? রিটেনের হিসাব পরে প্রিলিতে আপনি ধরা খেয়ে যাবেন, এটা মানে বলা চলে যে 90% শিওর থাকেন আপনি প্রিলিতে ধরা খাবেন, ঠিক আছে? এটা যারা ভুল করে আসছে তারা 2-1 প্রিলি ফেল করলে বুঝতে পারবে যে আসলে কাহিনীটা কি, ঠিক আছে? কারণ ব্যাংকের ব্যাংক বিসিএস দুইটার ডিফিকাল্টি লেভেল আলাদা আলাদা, দুইটার এক্সাম প্যাটার্ন আলাদা, আকাশ এবং জমিন ফারাক, ঠিক আছে? ব্যাংকের একটা লিখিত পরীক্ষা 2 ঘন্টা সময় থাকে, 200 মার্কস, আর বিসিএস এর 200 মার্কসের একটা পরীক্ষার সময় থাকে 4 ঘন্টা। অনেক সময় পাওয়া যায়, চিন্তা ভাবনা করব, কি লিখবো, কি দিব, কি দিব না, অনেক চিন্তা ভাবনা করা যায়, কাটছাট করা যায়, ঠিক আছে? ব্যাংকে এত সময় পাওয়া যায় না ভাই। ইনস্ট্যান্ট আপনাকে লিখতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, 2-4-5 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হবে। এবং কোনো একটা সেকশন খারাপ করলে আপনি ফেল করবেন, সহজ হিসাব, আপনার লিখিততে আসবে না, ঠিক আছে? বাট বিসিএস এ এটা নাই। বিসিএস এ আমি অনেক মানুষকে দেখছি যে গণিতে খুব খারাপ করে ফেলছে, মানসিক দক্ষতার 50 দিয়ে তারা টেনে তুলছে, বাংলাদেশ বিষয়াবলী খারাপ হয়েছে, অন্য একটা পার্ট দিয়ে টেনে তুলছে, ইংরেজি খারাপ হয়েছে, আন্তর্জাতিক দিয়ে টেনে তুলছে বা সায়েন্স দিয়ে টেনে তুলছে। ব্যাংকে এই সুযোগটা নাই। তো যারা বলে যে এটা করলে ওইটা হবে, ওইটা করলে এটা হবে, এটা আসলে তারা হচ্ছে খুব মেধাবী, তাদের হিসাব আলাদা, ঠিক আছে? বাট আমরা যারা, তাদের একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করতে হবে, বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? ব্যাংকের খেলা যেই মাঠে হবে, বিসিএস এর খেলা সেই মাঠে খেললে হবে না। যারা অনেকে আপনি দেখবেন যে এটা এখন কমন ট্রেন্ড হয়ে গেছে যে ভাই বিসিএস, আমি শুধু বিসিএস এর প্রিপারেশন নিছি, আমি ব্যাংকের জন্য পড়ি নাই। এখন বিসিএস এর প্রিপারেশনে আপনি ব্যাংকে তখনই টিকবেন যখন আপনার ইংরেজি এবং গণিতের প্রিপারেশন থাকবে একদম 100-100, তারাই টিকবে। কারণ ব্যাংকের খেলায় হয় হচ্ছে আপনার ইংরেজি আর অঙ্কে। সো যে মানুষটা বিসিএস হয়ে গেছে, বিসিএস এর প্রিপারেশনে যার ব্যাংক হয়েছে, বুঝে নেবেন তার গণিত আর ইংরেজির প্রিপারেশন খুবই ভালো। বাংলা টাংলা তো ভালোই, ও তো বিসিএস পড়ছে, অনেক পড়াশোনা করছে বিসিএস এ, ঠিক আছে? বাংলা, আন্তর্জাতিক, তারপরে বাংলাদেশ বিষয় বলে ওর কাছে এই জিনিসগুলো সহজ, সমস্যা নাই। কিন্তু গণিত আর ইংরেজিতে পারদর্শী বলে ওই ব্যাংক কুলাইতে পারছে। এরকম আমার অনেক স্টুডেন্ট আছে বিসিএস ক্যাডার হয়ে গেছে, ব্যাংকের প্রিলি পাস করতে পারে নাই, ঠিক আছে? বিসিএস ক্যাডার ব্যাংকের প্রিলি পাস হয় নাই, তার অনেক মানুষ আছে, আমার নিজের স্টুডেন্ট আছে এরকম, বুঝা গেছে? দুই মাঠের খেলা ভাই, দুইটাকে এক করলে হবে না। এক ওরা করবে যারা একদম ট্যালেন্টেড, ওদের হিসাব বাদ। ওরা ওই একদিন বলছিলাম যে ওরা যদি চিন্তা করে যে আমি হারবার্ডে মাস্টার্স করব, ও হারবার্ডেও পারবে, ঠিক আছে? বাট আমরা পারবো না। চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, একজনের ইয়েতে আরেকজন চললে হবে না। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে এক ব্যক্তি 22,000 টাকায় একটি ফ্রিজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1,000 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তিনি ফ্রিজের দাম পরিশোধ করতে পারবেন, এটা একটা প্রশ্ন। এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত। তাহলে একটা হচ্ছে যে কিস্তির সংখ্যা কত, কতগুলা কিস্তি দিছে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ কিস্তির পরিমাণ কত। তাহলে খেয়াল করেন, এই যে বলেনি যে প্রথম কিস্তির চেয়ে পরবর্তী কিস্তি 500 টাকা করে এরকম বেশি হবে, এবং এখানে প্রথম কিস্তি দিয়ে রাখছে 1,000, তার মানে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তার মানে প্রথম কিস্তি যদি আমি 1,000 টাকা দিই, পরের কিস্তি দিব আমি 1,500 টাকা, তারপরেরটা দিব আমি 2,000 টাকা, তারপরেরটা দিব আমি 2,500 টাকা। এইরকম করে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার
22,000 টাকা পরিশোধ হচ্ছে। এতক্ষণ পর্যন্ত এইভাবে চলতে থাকবে, 500 500 500 500 করে বৃদ্ধি পেয়ে। তার মানে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কারণ এদের মধ্যে যে কমন ডিফারেন্স দেখা যাচ্ছে সেটা কি 500 করে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, জাস্ট সাজায় লিখবো, এখানে কোনো কিছু ধরে নেওয়ার মানে আপাতত ধরে নেওয়ার দরকার নাই, যে এখানে প্রথম কিস্তি যাকে আমরা এ হিসেবে কনসিডার করব 1,000 টাকা। ঠিক আছে, প্রতিটা কিস্তির পার্থক্য, এটারে আমরা বলবো কমন ডিফারেন্স। কত? ওই যে দিয়ে রাখছে 500 টাকা করে হবে। ঠিক আছে, এখন আসেন প্রথমে বের করতে হবে যে কতগুলা কিস্তি দিছি। তাহলে আমরা লিখতে পারি যে ধরি কিস্তির সংখ্যা n, কিস্তির সংখ্যাকে n ধরলাম। তাহলে এটা তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেখাই যাচ্ছে। তাহলে আমরা যোগ করে দিব, মানে যোগফল বের করে ফেললেই আমরা বলতে পারবো যে n এর মানটা কত। তারপরে n এর মান বলতে পারলে শেষেরটা এমনিতে আমি বের করতে পারবো যে শেষেরটা কি অবস্থা হবে। তা আমরা জানি সমান্তর ধারার যোগফল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, এখানে এই যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল কত? এই যে সমষ্টিটা দেওয়াই আছে, মানে 22,000 টাকা ঋণ হয়ে, মানে ঋণ পরিশোধ হইলে আমার কাজ শেষ। তার মানে এখানে এই যে প্রথমে যেটা লিখছি যে 1,000 1500 2000 2500 এরকম করে 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 যোগ করে করে কোথায় যাইতে হবে? 22,000 টাকা যাইতে হবে। এই যে 22,000 টাকা যেতে হবে। ঠিক আছে, এখন এন এর মান তো আমি জানি না, সো আমি আপাতত এন এর মান এনই ধরতেছি ইনটু এই যে 2 ইনটু এর মান আমি জানি 1,000 প্লাস n-1 ডির মান আমি জানি কত? 500। আর এই যে নিচে 2 ছিল না, এই 2 এর সাথে এই 22,000কে গুণ করে দিব, গুণ করে দিলে এটা হয়ে যাবে আমার 44,000। ঠিক আছে, 22 দুগুণ 44। তাহলে দেখেন এখানে এখন লেখা যায় যে 2,000 প্লাস 500n মাইনাস 500 ইজ ইকুয়াল হচ্ছে 44,000। ঠিক আছে, তাহলে এখানে n ইন্টু 2,000 থেকে 500কে যদি বাদ দিয়ে দেন তাহলে 1500 থাকবে। তাহলে আগে 500n লিখি, 500n প্লাস হচ্ছে 1500 ইজ ইকুয়াল হচ্ছে 44,000। তাহলে আমরা লিখতে পারি যে 500n স্কোয়ার প্লাস 1500n মাইনাস দেন 44,000 ইজ ইকুয়াল 0। 500 দিয়ে ভাগ করে দেন, 500 দিয়ে একে ভাগ করলে n স্কোয়ার প্লাস 3n মাইনাস 500 দিয়ে 44,000কে ভাগ করা সম্ভব, কারণ শেষে দুইটারই শূন্য আছে। তো সো 44,000কে আমরা 500 দিয়ে যদি ভাগ করে দেই আমরা 88 পাবো। ঠিক আছে, এখানে পেয়ে যাব 88। আপনি চাইলে সাইড নোট দিতেও পারেন, না দিলেও কোনো ক্ষতি নাই ব্যাংকে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন এখানে 3, এখানে 88, 11 থেকে 8 বাদ দিলে 3 পাবো, আবার 8 11 88 পাবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে n স্কোয়ার প্লাস 11n মাইনাস 8n মাইনাস 88 ইজ ইকুয়াল 0। এখানে n কমন নিলে n প্লাস 11 মাইনাস 8 n প্লাস 11 ইজ ইকুয়াল 0। তাহলে এই যে n মাইনাস 8 ইন্টু n প্লাস 11 ইজ ইকুয়াল 0। এখানে n মাইনাস 8 ইজ ইকুয়াল 0 হবে, আবার n প্লাস 11 ইজ ইকুয়াল টু 0 হবে। n সমান সমান মাইনাস 11 আর এখানে n সমান সমান হচ্ছে 8।
এই ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য নয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া একটু আগে আপনি বলছেন যে ধারাতে ভাই এইটার হিসাব আর হচ্ছে কমন ডিফারেন্সের হিসাব আলাদা। ঠিক আছে, কমন ডিফারেন্সে কারণ অনেক ম্যাথ দেখবেন অনেক সিরিজ আছে পিছনে যায়, অনেক সিরিজ আছে এরকম পিছনে যাবে, যে -8 তারপর হচ্ছে +-6 +-4 প্লাস এরকম পিছনে যাচ্ছে, তার মানে এখানে পিছনের দিকে যাচ্ছে না। সো সেই জন্য বলছি যে যখন পিছনের দিকে যাবে বা মানে এটা শুধু কমন ডিফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, যে ডির মান পজিটিভ অথবা নেগেটিভ দুইটাই যখন আসবে দুইটা ধরে হিসাব বের করতে হবে। এই কমন ডিফারেন্সের সাথে এই ইকুয়েশন মানে এই হিসাব মিলাইলে হবে না, যে এখানে তো এন এর মান নেগেটিভ আসছে তার মানে না, হবে না। কারণ কি, এই এন এখানে কি কিস্তির সংখ্যা না, তাহলে কিস্তির সংখ্যা কখনো নেগেটিভ হইতে পারে? নর্মাল সেন্সে চিন্তা করেন, যে আপনার কথা যদি আপনি চিন্তা করেন যে ভাই ওইটার সাথে এটাকে মিলাবো, আপনি মিলাইতে পারবেন না। এখানে এন হচ্ছে কিস্তির সংখ্যা, কিস্তির সংখ্যা পজিটিভ হবে, কিস্তির সংখ্যা নেগেটিভ হবে না। মানে কিস্তি না দিয়ে, কিস্তির কোনো মাফ নাই, কিস্তি আপনাকে দিতে হবে টুডে অর টুমোরো, কিস্তির কোনো মাফ নাই। আর নেগেটিভ মানে কি মাফ, নেগেটিভ মানেই মাফ, যে নাই ওইটার কোনো এক্সিস্টেন্স নাই, তো কিস্তি তো আপনাকে দিতে হবে। তো এই কারণে এই এন হচ্ছে কিস্তির সংখ্যা, আর কিস্তির সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারবে না। তাই আমরা এখানে লিখে দিব যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। আবার দেখেন এটা শুধু নেগেটিভের ক্ষেত্রে না, আমি বলি যে এরকম থাকতে পারে অনেক সময় সিরিজ যে 18 আছে, 16 আছে, 14 আছে, 12 আছে, মানে 2 2 2 2 করে পিছনের দিকে যাচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে ওই যে কমন ডিফারেন্স এটা কিন্তু ইয়ে হয়ে যাবে, নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে এন এর মান হচ্ছে 8। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রথম প্রশ্নের উত্তর যেটা, যে কিস্তির সংখ্যা কত, অতএব মোট কিস্তির সংখ্যা n = 8। এখন আসেন, আমাকে বলতেছে যে শেষের কিস্তি কত, শেষের কিস্তিটা কত এটা আমাকে বের করতে হবে। তো আমি যেহেতু n এর মান জানি, তার মানে n তম পদ মানে শেষ পদ কত সেটা আমি বের করতে পারবো। আমরা জানি, একটু আগে আমরা বারবার লিখে আসছি যে আমরা জানি n তম পদ = a + n - 1 × d, তাই না? অতএব সর্বশেষ কিস্তির পরিমাণ এর মান হচ্ছে 1000 প্লাস n এর মান হচ্ছে 8 - 1, d এর মান হচ্ছে 500। তাহলে 1000 প্লাস 8 বিয়োগ 1 7, 7 500 হচ্ছে 3500। তাহলে 3500 আর 1000 মিলে হচ্ছে 4500। তাহলে এইটা একটা উত্তর, কিস্তির সংখ্যা 8 আর এই যে শেষ কিস্তির পরিমাণ 4500, এটা একটা উত্তর। পরেরটাতে চলে গেল, দেখেন একই ম্যাথ। বলা হচ্ছে যে এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন? তার মানে এন এর মান বের করা লাগবে, কতগুলা কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন এটা জিজ্ঞাসা করছে। আগেরটার মতোই, যে ধরি কিস্তির সংখ্যা n, ঠিক আছে, এখানে
প্রথম কিস্তি এ সমান সমান কত, এই যে বলেই দিছে 1 টাকা। সাধারণ অন্তর, সাধারণ অন্তর না লিখে আমরা দেখেন আপনি চাইলে বাড়াইতে পারেন, আপনার এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে এখন লিখতে পারেন যে দ্বিতীয় কিস্তি কত হবে, 2 টাকা বেশি হবে, 1 + 2 = কত, 3। ঠিক আছে, এরপর আপনি লিখতে পারেন যে অতএব প্রতিটি কিস্তির ব্যবধান, এখানে যে দ্বিতীয় কিস্তি এটা না লিখলেও হবে, আমি জাস্ট এমনি দেখাইলাম যে ভাই আপনি চাইলে অনেক কিছুই লিখতে পারেন। প্রতিটি কিস্তির ব্যবধান ডি = কত হবে, এই যে 3 - 1 = 2। এটা বিয়োগ করার দরকার নাই, কারণ প্রশ্নে বলেই দিছে যে আমার কমন ডিফারেন্স কত। ঠিক আছে, তারপরে অনেকে লেখে শখ করে, আমিও লিখলাম। এরপরে আসেন আমরা জানি সমান্তর ধারার যোগফল n/2 × 2a + n - 1 × d। এখান থেকে n এর মান বের করা লাগবে তো। সো আমরা লিখতে পারি যে এখানে যোগফল আমার দেওয়াই আছে যে 2500 টাকা যখন হয়ে যাবে তখন আমার কিস্তি শোধ হয়ে যাবে। তাহলে এই যে n/2 × 2a + n - 1 × d = কত, 2500। ঠিক আছে, এখন মান বসান। n/2 আপাতত রাখেন, 2 × এর মান হচ্ছে 1 প্লাস n এর মান তো জানি না, তাহলে d হচ্ছে আমার 2। ঠিক আছে, = হচ্ছে 2500। তাহলে এখানে আপাতত রাখি এটাকে, 2 × 2 প্লাস 2n - 2 2n - 2 = কত, 2500। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আমরা চাইলেই এই 2 আর এই 2 কে ক্যান্সেল আউট করে দিতে পারি, এবং আমরা আলটিমেটলি লিখতে পারি এই 2n এর সাথে এই 2 আর এই 2 কেটে যাবে, 2n এর সাথে n কে গুণ করে দিলে 2n², 2 এর সাথে 2500 গুণ করে দিলে এই যে আমরা 5000 পাবো। সো n² = 2 দিয়ে 5000 কে ভাগ করলে আমরা 2500 পেয়ে যাব। সো n = কত, √2500। সো n = 50। ঠিক আছে, এখানে আবার প্লাস মাইনাসের কনসেপ্ট লাগাইতে আসেন না, কারণ কিছুক্ষণ আগে বলছি যে n হচ্ছে এখানে কিস্তির সংখ্যা নেগেটিভ হইতে পারে না। এখন আপনি ফাইনাল আনসার বের করেন, যতএব কিস্তির সংখ্যা n = 50। এই বোঝা যায়, বুঝতে পারতেছেন তো? পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন একই প্রশ্ন, বাট আমি নিছি এই প্রশ্নটা শুধু একটাই মাত্র কারণ যে এখানে আমরা একটা বিশাল একটা ক্যালকুলেশনের ধাক্কা আমাকে সামলাইতে হবে। তো যদি কখন এই ধরনের প্রশ্ন আসলে রিপিটই আসবে। ঠিক আছে, যদি রিপিট আসে আপনি জাস্ট বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন, বা পরীক্ষার হলে এত কিছু মনেও থাকে না। ঠিক আছে, আপনি জাস্ট ক্যালকুলেশনটাকে একটু মাথায় রাখলে বা বাসায় 1-2 বার করলে পরীক্ষার হলে যদি এটা রিপিট আসে আপনি মনে করতে পারবেন যে ও আসলে এটার ক্যালকুলেশন এটা। কারণ আপনি লিখে রাখেন পরীক্ষার হলে ম্যাক্সিমাম ছেলেবেলে এই প্রশ্ন মানে সমাধান করতে পারবে না শেষ পর্যন্ত যে। ঠিক আছে, শেষ পর্যন্ত যে সমাধান করাটা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
কোথায় কঠিন হবে সেটা আমি দেখাচ্ছি, জাস্ট ওইটার জন্য আমি এই প্রশ্নটা নিছি। তাছাড়া 6 নাম্বার করার পরে আর 7 নাম্বার করার আসলে কোনো অর্থই নাই, মিনিংলেস। ঠিক আছে, জাস্ট এই একটা কারণে আমি নিছি যে জনাব রশিদ তার প্রথম মাসিক বেতনের টাকা থেকে 1200 টাকা সঞ্চয় করেন এবং পর্যায়ক্রমে প্রতি মাসে 100 টাকা করে বেশি সঞ্চয় করার পরিকল্পনা করলো। মোট 1,02,000 টাকা সঞ্চয় করতে তার কত সময় লাগবে? অর্থাৎ প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করছে, দ্বিতীয় মাসে আবার 100 টাকা বেশি করে 1300 করবে, পরের মাসে 1400 করবে, তারপরের মাসে 1500 করবে, এই রকম ভাবে চলতেই থাকবে। চলতে চলতে একটা সময় যে তার সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে 1,06,200 টাকা। ঠিক আছে, এরকম প্রত্যেক মাসে 100 টাকা করে সঞ্চয় করতে 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 1,06,200 টাকা সে সঞ্চয় করবে। তো জিজ্ঞাসা করছে যে তার কত সময় লাগবে, কয় বছর লাগবে, কয় মাস লাগবে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম মাসে, এটা কি করলাম বাবা, ধরে নেন যে এটাই সঞ্চয়, এটা আমি লিখতে পারি না, কেমনে যে লিখে একই মোটামুটি এইরকমই। প্রথম মাসে সঞ্চয় 1200 টাকা। আপনি চাইলে আবার লিখতে পারেন যে দ্বিতীয় মাসে সঞ্চয় 1200-র সাথে 100 বেশি হয়ে 1300 টাকা। আপনি চাইলে আরেকটা লিখতে পারেন, তৃতীয় মাসে সঞ্চয় 1300 প্লাস 100 ইজ ইকুয়াল 1400 টাকা। আপনি চাইলে চতুর্থ মাসেরটাও লিখতে পারেন, আমি আর লিখলাম না, ঠিক আছে, দরকার নেই, জাস্ট দেখানোর জন্য। তাহলে আমরা লিখতে পারি যে এখানে প্রথম পদ এ সমান সমান হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, সাধারণ অন্তর ডি সমান সমান 100 টাকা। ধরি মোট সময় সমান এন। এখানে বলে না যে মোট কত সময় ধরে সে সঞ্চয় করবে, বের করেন। সো সময় যেহেতু জানে না, আমরা ধরে নিছি কি এন ধরে নিছি, যে এন মাস বা এন বছর যাই হোক না কেন, আগে দেখি কি বের হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ভাই এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটাকে যোগ করে দিলে আমি এন এর ভ্যালু বের করতে পারবো। তো আমরা বলতে পারি যে আমরা জানি n/2 into 2a plus n-1 into d। এখন এই যে n/2 into 2a plus n-1 into d ইজ ইকুয়াল হচ্ছে এই যে 1,06,200 টাকা সঞ্চয় করব কোনো একটা মোমেন্টে যে। ঠিক আছে, n এর মান জানি না, সো n/2 এর মান আমি জানি 1200 টাকা, প্লাস n-1 ডির মান জানি 100 ইজ ইকুয়াল হচ্ছে 1,06,200। তাহলে আমরা লিখতে পারি n/2 1200 দোকানে হচ্ছে 2400 প্লাস 100 n মাইনাস হচ্ছে 100 ইজ ইকুয়াল 106,200। n/2 কে আপাতত রেখেই দিই, 2400 থেকে 100 বাদ দিলে 2300 পাবো। 2300 প্লাস 100n ইজ ইকুয়াল 1,06,200। ঠিক আছে, এইটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, যেমন এক একজন এক একভাবে ছোট করবে, আপনি আপনার মতো করে ছোট করে দিবেন। যেমন আমি n/2 ইন্টু এখানে যদি 2 কমন নেই, 2 কমন নিলে 2 দিয়ে 2300কে ভাগ করলে 1150
প্লাস হচ্ছে এখানে পেয়ে যাবো কত 50n ইজ ইকুয়াল টু 106 200। একটা মিনিট। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বলেন, সমস্যা নেই। সাতক্ষীরা খোঁজ নিতে হবে, বলতে হবে তাহলে। হুম 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 হুম, বুঝতে পারছি। আচ্ছা ভাই, খোঁজ নিয়ে জানাবো। ওকে ভাই। তো দেখেন এখানে আমি আমার পছন্দ মতো আর কি আমি দুই কমন নিয়ে এদেরকে ছোট করে দিলাম। এখন দেখেন এই দুইয়ের সাথে এই দুই কেটে যাবে, তাই না? কেটে গেলে 1150-এর সাথে এন গুণ হয়ে এইটাকে আমি লিখতে পারি 1150n প্লাস 50n এর সাথে এন গুণ হয়ে 50n² ইজ ইকুয়াল 1,06,200। ঠিক আছে, এইটাকে আমরা একটু সিস্টেমে লিখতে পারি যে 50n² প্লাস 1150n মাইনাস 6,200 ইজ ইকুয়াল টু 000। দেখেন আপনাকে প্রশ্নই অনেক সংকেত দিবে যে তোমাকে কি করতে হবে। নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে ভাই 50 দিয়ে কাটতে পারবো, মানে 50 দিয়ে এদেরকে ভাগ করতে পারবো, তাইলে এটা n² হবে। এইটার মধ্যে কতবার যাবে? 50 20 হচ্ছে 1000, 3 50 150, তার মানে 1150, তার মানে এটা হয়ে যাবে 23n মাইনাস। আর এইটার মধ্যে কতবার যাবে? 50 দুগুণ 100, হাতে থাকে 6 2 620, তার মানে 50 12-তে 600 হয়ে যাবে, 50 12-তে 600, তাহলে 220 আর একটা শূন্য 200, তার মানে 4 50-এ 200, অর্থাৎ 2124 বার যাবে। ঠিক আছে, এই জায়গায় এসে ম্যাক্সিমাম ছেলেবেলা স্টপ হয়ে যাবে, ম্যাক্সিমাম। কারণ এই আমিও প্রথমে স্টপেজ অবস্থায় ছিলাম। ঠিক আছে, তারপরে আমি একজনের হেল্প নিয়ে আমি বুঝতে পারছি যে আসলে এখানে কি করতে হবে, যদিও ওই পদ্ধতিটা আমি জানতাম, কিন্তু ওই যে বললাম না যে আপনার মাথায় আসবে না যে এখানে আপনি কি করবেন। ঠিক আছে, হয় আপনাকে যদি এটা রিপিট আসে আপনি এটা মানে মুখস্থ করে যে উগড়ে দিবেন যে এখানে আসলে কিভাবে ভাঙতে হবে, না হইলে যদি মাথায় আমি এখন যেভাবে শিখাচ্ছি যদি ওইভাবে শিখতে পারেন তাহলে আপনার মনে থাকবে, কারণ আমিও এখানে আটকে গেছিলাম। ঠিক আছে, দেখেন এখানে এসে আপনার কাছে মনে হচ্ছে না যে এটা আসলে সমাধান করাটা একটু টাফ? কারণ 23 ছোট সংখ্যা, এটা বুঝতে পারতেছি 23 খুবই ছোট সংখ্যা, কিন্তু 2124 ফ্যাক্টর খুঁজে বের করে করে মানে এটা আসলে মানে কোনো মানুষের কাজের মধ্যেই পড়বে না, এবং ইভেন এটা পরীক্ষার হলে আপনি ওই 2124 ফ্যাক্টর আপনি খুঁজে খুঁজে ওইটা করা সম্ভব হবে না। ঠিক আছে, সো ডিসক্রিমিনেন্ট মেথড নামে একটা মেথড আছে যেটাতে আমরা খুব সহজেই এই জিনিস, ওইটা আবার অনেক কথাবার্তা, ওইটার মধ্যে আবার অনেক কথাবার্তা আছে যে ওই মেথড আসলে কিভাবে কাজ করে। আমরা নর্মালি দ্বিঘাত সমীকরণের এই সূত্রটা জানি না যে x² প্লাস bx প্লাস সি, এইটার একটা মনে করেন সহজ একটা জিনিস হচ্ছে এই ডিসক্রিমিনেন্ট মেথড। ডি ইকুয়াল আমরা এটাকে লিখি কি জানি, b² মাইনাস 4ac। ঠিক আছে, এখানে এই যে এ মানে হচ্ছে 1, কারণ এই যে x² এর সহগ a, এখানে n² এর সহগ 1 মানে কিছু নাই, তার মানে 1 আছে, তার মানে এর মানে হচ্ছে 1 ধরে নিতে হবে। এই যে বি মানে হচ্ছে কত, এই যে n এর সহগ অর্থাৎ 23। ঠিক আছে, আর এই সি মানে হচ্ছে এই যে মাইনাস 2124। ঠিক আছে, এখন জাস্ট আপনি মানটা বসায় দেন। দেখেন বির মান কত, 23² 4 ইন্টু এ হচ্ছে 1, সি কত -2124। ঠিক আছে, তো 23-এর উপর স্কোয়ার করলে আমরা সবাই জানি এটা 529 হবে। এটা 4 1 কে 4, আর এই যে মাইনাস 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 মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন আসেন 4 দিয়ে 2124, তাই না? 4 21 84, আর 4 24 হবে হচ্ছে 96, আর এটা যোগ করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে 9025। 9025। ঠিক আছে,
9025 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। 9025 একটা পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ আপনি এখান থেকে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবেন, পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবেন, ঠিক আছে? 9025। এখন এই 9025কে সাইজ করার জন্য আপনাকে কিছুই করা লাগবে না ভাই। আপনাকে যেটা কাজ করতে হবে যে এই যে 9025, এইটাকে যদি আমরা স্কোয়ার এর উপর স্কোয়ার রুট করি তাহলে আমরা 95 পাবো। আমি কোনো একটা ক্লাসে বোধহয় শিখাইছিলাম যে এইগুলো আপনি কিভাবে খুব সহজে বের করবেন। এই আলোচনাটা এখানে আমি টানতে যাচ্ছি না। সো এখানে আপনি এই যে 95 পাইলেন, এখন এখানে আপনি এদেরকে কিভাবে ভাঙবেন বা কোন কোন সংখ্যায় ভাঙবেন এইটা বোঝানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলি না যে দুইটা সংখ্যা আছে, ধরে নেন যে এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে আপনার 95 হবে, আর এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার পার্থক্য হবে কত? 23। এখন এখানে যদি আমি বলি যে বড় সংখ্যা হচ্ছে এ, ছোট সংখ্যা হচ্ছে বি, তাহলে এই এর মানটা বের করার জন্য আমি কি করব? প্রিলি ক্লাসে আমি এগুলা শিখাইছি যে এর মানটা বের করার জন্য জাস্ট এই যে দুইটা সংখ্যার যোগফল 95 এর সাথে 23কে যোগ করবেন, তাহলে 110 13 প্লাস 118, তাই না? ভুল বললাম, 90 20 110, 110 15 3 118, তাহলে 118কে জাস্ট 2 দিয়ে ভাগ করলে আমরা 59 পাবো। আবার এই যে ছোট সংখ্যা অর্থাৎ বি, বিটটা বের করার জন্য আমরা কি করব? এই 95 থেকে 23কে বিয়োগ করে দিব। সো আমরা যদি 95 থেকে 23কে আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 72। তাহলে এই যে 72কে আবার 2 দিয়ে ভাগ করলে আপনি ছোটটা পেয়ে যাবেন 36। এই যে আমার একটা সংখ্যা দাঁড়াইছে 59, আর একটা সংখ্যা দাঁড়াইছে 36। এখানে এই যে এদেরকে ভাঙবো আমি এইভাবে, কারণ খেয়াল করেন 59 থেকে 36 বিয়োগ করলে আপনি 23 পাবেন, ঠিক সেম ভাবে 59-এর সাথে 36কে গুণ করলে আপনি 2124 পাবেন। সো এরকম যদি বড় কোনো সংখ্যার সমস্যায় পড়েন যে বড় সংখ্যাকে আমি কিভাবে ভাঙবো, তখন এই ডিসক্রিমিনেন্ট মেথডটা ইউজ করা যায়, ঠিক আছে? কিন্তু এটা ওই আমি যেটা বললাম যে পরীক্ষার সময় আমি এটা জানতাম, কিন্তু যখন এই পর্যন্ত আসছে তখন মনে হচ্ছে এরপর আমি কি করব, তখন আমার আরেকজনের হেল্প নিতে হয়েছে, সে আমারে মনে করাই দিয়েছে যে এখানে এইটা প্রয়োগ করা লাগবে, ঠিক আছে? সো এটা যদি মাথায় থাকে আলহামদুলিল্লাহ, যদি মাথায় না থাকে এই পর্যন্ত স্টপ করে দিয়ে আসতে হবে। এরপরে আপনি করতে পারবেন না, বুঝতেই পারবেন না যে কি করতে হবে, আপনার কোন কোন সংখ্যা আসবে, এইটা বোঝা তো মানে সহজ বিষয় না, ঠিক আছে? সো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে 59 36 দিয়ে আপনি এদেরকে ভাঙতে পারেন। সো এখন আপনি ইজিলি, আপনি যখন বের করতে পারবেন যে কোন কোন সংখ্যা, তখন আপনি খুব ইজিলি বের করতে পারবেন যে 59n মাইনাস হচ্ছে 36n মাইনাস হচ্ছে 2124 ইজ ইকুয়াল হচ্ছে 0। এখানে যদি n কমন নেই তাহলে n প্লাস 59, এখানে যদি 36 কমন নেই তাহলে হবে n প্লাস 59 ইজ ইকুয়াল 0। তাহলে n মাইনাস 36 ইন্টু n প্লাস 59 ইজ ইকুয়াল 0। সো n মাইনাস 36 ইকুয়াল 0 হইলে n প্লাস 59 ইজ ইকুয়াল 0, n ইজ ইকুয়াল টু নেগেটিভ হয়ে যাবে, আর এখানে n এর মান আসবে পজিটিভ। তো আমরা তো জানি যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেখানে আমরা লিখে দিব যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? এখন আমাদেরকে বলতেছিল যে মোট কত সময় লাগবে, আপনি লিখে দেন যে অতএব মোট সময় n সমান সমান 36 মাস, অথবা লিখতে পারেন 3 বছর, ঠিক আছে? এটাই উত্তর, 36 মাস বা 3 বছর।
পরেরটাতে চলে যান। দেখেন 8-এ বলা হচ্ছে যে দুটি সংখ্যা এ এবং বি এমন যে তাদের জ্যামিতিক গড় তাদের গাণিতিক গড় থেকে 20% কম। সংখ্যা দুটির অনুপাত বের করুন। সংখ্যা দুটির অনুপাত বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এ এবং বি এই দুইটার অনুপাত। তাহলে আমরা জানি যে আমরা লিখতে পারি যে আমরা জানি এ এবং বি এর জ্যামিতিক গড় যেটা হবে সেটা হচ্ছে √a ইন্টু বি, ঠিক আছে। আর এ এবং বি এর গাণিতিক গড় মানে হচ্ছে নর্মাল এভারেজ যেটা আর কি, গাণিতিক গড় হবে কত? a প্লাস বি ডিভাইডেড 2। ওকে, এখন আমাকে বলতেছে যে জ্যামিতিক গড়টা হবে গাণিতিক গড়ের চেয়ে 20% কম। সো গাণিতিক গড় কত এটা তো আমরা জানি না, যেহেতু এখানে পার্সেন্টেজ আছে সো আমরা গাণিতিক গড়কে 100 ধরতে পারি। সো আমরা লিখতে পারি যে ধরি গাণিতিক গড় 100, অতএব জ্যামিতিক গড় হবে হচ্ছে 100 মাইনাস 100 এর 20%, বা আমরা লিখতে পারি 80, ঠিক আছে। অতএব গাণিতিক গড় এবং জ্যামিতিক গড়ের অনুপাত 100:80 ইজ ইকুয়াল 5:4। এটা কিন্তু উত্তর না, আমাকে জানতে চাইছে যে সংখ্যা দুটির অনুপাত কত, আর আমরা কেবল গড়ের অনুপাত বের করছি যে গাণিতিক গড়ের এত আর জ্যামিতিক গড়ের এত। সংখ্যাটা এখনো বের করতে পারি নাই, ঠিক আছে। আগে আমরা সিস্টেম করে নিলাম, এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে গাণিতিক গড় কত? a প্লাস বি ডিভাইডেড 2 অনুপাত জ্যামিতিক গড় কত? √a ইন্টু বি ইজ ইকুয়াল কত? এই যে 5:4। সো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইটার নিচে কোনো কিছু নাই, তার মানে 1 আছে। এইটার নিচে কোনো কিছু নাই, তার মানে 1 আছে। তার মানে 1 এর সাথে a প্লাস বি গুণ করে দিলে a প্লাস বি হবে, আর 2 এর সাথে এটা গুণ করে দিলে 2 ইন্টু √ab ইজ ইকুয়াল কত লেখা যায়? 5/4 লেখা যায়। আমি এখন প্রায় ক্লাসে একটা কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে বীজগণিতে রেজাল্ট বের করার জন্য, আপনার কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছানোর জন্য যোগ বিয়োগ গুণ ভাগ যোজন বিয়োজন এই সেই যা করা লাগে তাই করবেন। আপনি একটা জিনিস মাথায় রাখেন, এই প্রশ্নে আমার টার্গেট হচ্ছে a অনুপাত b কত এইটা বের করা। এই প্রশ্ন আমার টার্গেট তো এটা, a আর b এর অনুপাত কত এটা বের করা। a আর b এর অনুপাত খেয়াল করে দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা কোন সিচুয়েশনে আছি? a প্লাস b তে আছি, আবার এটার উপরে আবার রুট আছে, নানা রকম ঝামেলা দেখতে পাচ্ছি, তাই না? এখন যেমনে পারি রুট তুলে দিব, ওখান থেকে a প্লাস b তুলে দিব, দিয়ে শুধু a আর b মানে a আর b তে আমাকে যাইতে হবে। এইটার জন্য যা যা করা দরকার, a আর b তে যাইতে গেলে এইটার জন্য যা যা করা দরকার সব আপনার জন্য বৈধ, ঠিক আছে? সবই বৈধ, শুধু আপনার a আর b তে যাইতে হবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, আমরা এখানে যোজন বিয়োজন করতে পারি। a প্লাস b প্লাস 2 ইন্টু √ab, a প্লাস b মাইনাস 2 ইন্টু √ab ইজ ইকুয়াল টু 5 + 4, 5 - 4। যোজন বিয়োজন কেমনে করতে এটা আপনারা সবাই জানেন।
এগুলোতে আর মানে এইসব বাচ্চা ছেলেপেলে কথাবার্তাতে আর না গেলাম, ঠিক আছে, এগুলো আমরা সবাই জানি। এখন খেয়াল করে দেখেন, এখন কাহিনী হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি এ বি দুইটার উপরে রুট আছে, দুইটার উপরে রুট আছে মানে এর উপরেও রুট আছে, বির উপরেও রুট আছে। তো এখন আমাকে এই যে দুইটা এ বি আছে এখানে, এদের উপরেও রুট দিতে হবে, রুট দিয়ে এদের মতোই করতে হবে। সো সেটা আমি কিভাবে করতে পারি? সেটা হচ্ছে আমি কিন্তু এ কে ঠিক রেখে, এ কে কনস্ট্যান্ট রেখে আমি এই কাজটা করব। কিভাবে? আমি যদি এর উপরে রুট দেই, তার উপরে আবার স্কোয়ার করে দেই, তাহলে এইটা সমান সমান কিন্তু এ লেখা যায়। মূল কথা, আমি আমার বেজ এই এ কে ঠিক রেখে একে আমি রুটের ফর্মে নিয়ে যাই যদি, তাহলে আমরা লিখতে পারি কত? আন্ডার রুট এ স্কোয়ার প্লাস আন্ডার রুট বি স্কোয়ার প্লাস 2 ইন্টু আন্ডার রুট এ বি। ঠিক আছে, এখানেও সেম, আন্ডার রুট এ স্কোয়ার প্লাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি ইজ ইকুয়াল টু কত? 5 4 9, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তো এখানে 9 লেখা যায়। এখন একটু মনোযোগ দিয়ে দেখেন তো এটাকে, মানে কোনো ফর্মুলার কথা মনে পড়ে কিনা, যে কোনো ফর্মুলায় এটা দাঁড়াইছে কিনা? আপনি বলবেন যে হ্যাঁ দাঁড়াইছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানেও সেম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। একটা ফর্মুলাতে আমরা বসাইতে পারছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে রুট এ প্লাস রুট বি মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত? 9, তাই না? এখন খেয়াল করে দেখেন, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি না? সেটা হচ্ছে যে এইটার উপরেও স্কোয়ার আছে, এটার উপরেও স্কোয়ার আছে, তো আমরা যদি হোল স্কোয়ার করে দিই, মানে পুরোটাকে যদি একসাথে এরকম করে লিখতে পারি কিনা, একসাথে এইভাবে লিখতে পারি কিনা? রুট এ প্লাস রুট বি রুট এ মাইনাস রুট বি স্কোয়ার সমান সমান 9, এভাবে লেখা যায় কিনা? আচ্ছা, এখানে আচ্ছা আমরা এখান থেকে স্কোয়ার তুলবো, তাই না? দেখেন এখানে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা আমরা এখানে যে কাজটা করতে পারি যে এদেরকে একসাথে স্কোয়ার করতে পারি। একসাথে স্কোয়ার করতে পারি না, কারণ এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, তো আমরা একবারে লিখে একবারে হোল টু মানে স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করে দিই, তাহলে এটা সমান সমান 9 হয়ে যায়। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি যে এখান থেকে আমরা রুট এ প্লাস রুট বি ডিভাইডেড রুট এ মাইনাস রুট বি করতে পারি। এখান থেকে স্কোয়ার তুলে দিছি, তার মানে হচ্ছে 9 উপরে আমি স্কোয়ার রুট নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখান থেকে স্কোয়ার রুট তুলে দিলে মানে বিষয়টা হচ্ছে এরকম যে স্কোয়ার সমান সমান 9, এ সমান সমান হচ্ছে আন্ডার রুট 9। ঠিক আছে, এখানেও সেম প্রসেসটা আমি ফলো করছি। এখন এইটা যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো কত? রুট এ প্লাস রুট বি ডিভাইডেড রুট এ মাইনাস রুট বি ইজ ইকুয়াল কত? 3 পেয়ে যাব, 3 পেয়ে যাব। সো আমার টার্গেট হচ্ছে এ বিতে যাওয়া। সো আচ্ছা, তাহলে আমি এখানে আরেকবার যোজন বিয়োজন করতে পারি যে রুট এ প্লাস রুট বি প্লাস রুট এ মাইনাস রুট বি
ডিভাইডেড রুট এ প্লাস রুট বি মাইনাস রুট এ মাইনাস রুট বি, সরি রুট এ প্লাস রুট বি। তাহলে এটা সমান সমান 3 প্লাস 1, 3 মাইনাস 1, বি বি ক্যান্সেল করে দেন, এ এ ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে দিলে এখানে থাকে কত, একটা রুট এ আর একটা রুট এ, তাই না? তার মানে হচ্ছে 2 রুট এ থাকে, 2 রুট এ, নিচে থাকবে হচ্ছে 2 রুট বি। 4কে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা এখানে কত পেয়ে যাব, 2 পেয়ে যাবো। সমস্যা নেই, 4/2 লিখি। এখন আসলে 2 আর 2 ক্যান্সেল আউট করে দিব। 2 আর 2 ক্যান্সেল আউট করে দিলে আমরা, আমার টার্গেট হচ্ছে এ বি, তার মানে রুট আছে তো বর্গ করে দিব। রুট এ ডিভাইডেড রুট বি, এইটারে যদি বর্গ করি, আবার এইটারে যদি আমি বর্গ করে দিই, তাহলে এখান থেকে রুট উঠে যাবে, এ বাই বি আসবে, আর এখানে 4 4 16, 2 2 4। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত, 4:1। দেখেন চলে আসছি। সো আমাদের মেইন টার্গেট এটা ছিল না যে এ অনুপাত বি কত এইটা বের করা, দেখেন বের হয়ে গেছে যে এ অনুপাত বি সমান সমান হচ্ছে 4:1। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এই যে এই প্রশ্নের উত্তরটা অনেক বইয়ে ভুল দেওয়া আছে। রিটেনের অনেক ম্যাথ বই আছে যেখানে এই প্রশ্নের উত্তরটা ভুল দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু আগে বলছি বা সতর্ক করে দিয়েছি যে কমন ডিফারেন্সের উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনার উত্তর কি হচ্ছে। ঠিক আছে, পজিটিভ হইলে এক ধরনের উত্তর হবে, নেগেটিভ হইলে আরেক ধরনের উত্তর হতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের বাজারের বইগুলোতে এই ম্যাথসটার উত্তর, 9 নম্বর ম্যাথের উত্তর শুধুমাত্র পজিটিভ ধরে বের করছে, যেটা যদি আপনি করেন আপনি নম্বর পাবেন না, সহজ হিসাব 0 পাবেন। পরীক্ষক যদি বুঝতে পারে, পরীক্ষকের মাথায় যদি ওই জিনিসটা থাকে, পরীক্ষক আপনাকে নম্বর দিবে না, আর পরীক্ষকের মাথায় ওই জিনিস থাকবে, আমার কাছে রেজাল্ট থাকবে। তো সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কমন ডিফারেন্স কি হচ্ছে, পজিটিভ নেগেটিভ। যদি পজিটিভ নেগেটিভ দুইটাই হয়, উত্তর কিন্তু 2 ভাবে আসবে। দেখেন এখানে কি বলা হচ্ছে যে একটি সমান্তর ধারার প্রথম পদ এবং পঞ্চম পদের যোগফল 26, প্রথম এবং পঞ্চম পদের যোগফল 26, চতুর্থ পদের সাথে দ্বিতীয় পদের গুণফল 160। এই সমান্তর ধারার প্রথম 7টা পদের সমষ্টি কত এটা বের করতে হবে। প্রথম 7টি পদের সমষ্টি, তাহলে খেয়াল করে, তাহলে প্রথম পদটা আগে ধরে নিই, তারপরে আস্তে আস্তে বাকিগুলো ধরে নিতে পারবো। ধরি প্রথম পদ এ, সাধারণ অন্তর কত জানি না, ওটাও ধরে নিতে হবে। এবং সাধারণ অন্তর ডি ধরলাম, ঠিক আছে। তাহলে এই সমান্তর ধারার পদগুলো কি কি হইতে পারে, তাহলে পদগুলো কেমন হইতে পারে, আপনি বলতে পারেন যে ভাইয়া প্রথম পদ তো লিখেই ফেলছেন এ,
দ্বিতীয় পদ হইতে পারে a প্লাস ডি, তৃতীয় পদ হইতে পারে a প্লাস টু ডি, চতুর্থ পদ হইতে পারে a প্লাস থ্রি ডি, পঞ্চম পদ হইতে পারে a প্লাস ফোর ডি। ষষ্ঠ সপ্তম পর্যন্তই দেওয়া আছে, আপনি চাইলে ষষ্ঠ সপ্তম পর্যন্ত যাইতে পারেন, আমার অত দূর যাওয়ার দরকার নাই। আমি পঞ্চম পদ পর্যন্ত গেলাম। এখন আসেন প্রথম শর্ত। প্রথম শর্ততে কি বলা হচ্ছে যে প্রথম পদ আর পঞ্চম পদের যোগফল 26। তো প্রথম পদ কত? a, পঞ্চম পদ কত? a প্লাস ফোর ডি। এই দুইটাকে যোগ করলে কত পাবো? 26 পাবো। তাহলে আমরা লিখতে পারি না যে 2a প্লাস ফোর ডি ইজ ইকুয়াল টু 26 লিখতে পারি? তাহলে এখানে যদি 2 দিয়ে ভাগ করে দেন তাহলে a প্লাস টু ডি ইজ ইকুয়াল টু 13 লেখা যায়। 13 লেখা যায়। এখান থেকে আপনি চাইলে এর ভ্যালু বের করে ফেলতে পারেন যে a সমান সমান হচ্ছে 13 মাইনাস টু ডি, লিখতেই পারেন। এরপর আসেন দ্বিতীয় একটা শর্ত দিছে, যে দ্বিতীয় শর্ত মতে বলা হচ্ছিল যে দ্বিতীয় পদ আর চতুর্থ পদের গুণফল 160 হবে। দ্বিতীয় পদ কত? এই যে a প্লাস ডি। চতুর্থ পদ কত? এই যে a প্লাস থ্রি ডি। এই দুইটাকে গুণ করলে 160 পাবো বলে ওরা বলছে। এখন এখানে যদি আমি এর মানটা বসাই, আমি এর মান জানি যে a সমান সমান এত। আমার টার্গেট হচ্ছে এখন কমন ডিফারেন্সটা যেভাবে হোক ফাইন্ড করা। সো এর মানটাকে যদি আমি বসায় দিই তাহলে 13 মাইনাস টু ডি প্লাস ডি ইন্টু 13 প্লাস টু ডি, 13 মাইনাস 13 মাইনাস টু ডি প্লাস থ্রি ডি ইজ ইকুয়াল টু 160। খেয়াল করে দেখেন, এখান থেকে টু ডি থেকে ডি কে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 13 মাইনাস ডি। এখানে থ্রি ডি থেকে টু ডি বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 3 প্লাস ডি ইজ ইকুয়াল টু 160। কোনো সূত্রের কথা কি মনে পড়ে? এটা থেকে কোনো সূত্রের কথা মনে পড়তেছে না যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে দাঁড়াইছে না? তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে যদি দাঁড়ায় তাহলে এ যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 160 লেখা যায়। তাহলে 169 মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 160 লেখা যায়। তাহলে আপনি বলবেন যে ভাইয়া 169 থেকে 160 বাদ দিলে 9, তাহলে ডি স্কোয়ার সমান সমান যদি 9 লেখা যায় তাহলে আমরা লিখতে পারি না যে ডি সমান সমান হচ্ছে √9? √9। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? প্লাস মাইনাস 3। তার মানে ডির ভ্যালুটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তার মানে উত্তর দুই রকম আসতে পারে, কারণ এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এখান থেকে দুই রকম আসতে পারে। এখন আমরা যেহেতু যোগফল বের করব কয়টার বলেই দিছে যে প্রথম 7টি পদের যোগফল বের করুন। তাহলে আমরা একটু পরীক্ষককে জানাই দিব যে আমরা বিষয়টা জানি। আমরা লিখব যে আমরা জানি সমান্তর ধারার যোগফলও লিখতে পারেন, সমষ্টিও লিখতে পারেন। এই যে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, ওরে জানায় দিলাম যে ভাই আমি এটা বের করব। ঠিক আছে, এরপর আপনি লিখতে পারেন যে অতএব প্রথম সাতটি পদের যোগফল, এটাকে আমরা S7 দিয়ে প্রকাশ করতে পারি যে প্রথম 7টা পদের যোগফল আমার কত হইতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি S7 না দিয়ে N7 দিই, যেহেতু এখানে n লিখছি। তো শুধু এটাই লিখি, এত কাহিনী করার দরকারই নেই। ঠিক আছে, অত কাহিনী করবোই না। প্রথম 7টা পদের যোগফল, এই যে n এর মান হচ্ছে 7 ডিভাইডেড কত 2 ইন্টু 2a প্লাস
ডির মান, এখন এখানে একটা কথা আছে যে ডির মান আপনি কত ধরবেন। এখনই আমরা ডির মান নিয়ে এখানে আমরা এত মাতামাতি করব না। ডির মানটা আমরা অ্যাকচুয়ালি যখন রেজাল্ট বের করবো তখন ওইটারে নিয়ে আমরা মাতামাতি করতে পারি। এখন আপাতত আমরা এন এর মান যেহেতু জানি যে 60টা পদ বের করতে হবে, তাহলে এই যে 7-1 ডি কে আপাতত ওই রকমই রেখে দেব। তাহলে 7/2 ইন্টু, এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আচ্ছা আগে লিখি 2a প্লাস 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6-এর সাথে ডি গুণ করলে এই যে 6d হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা এই 2কে তুলে দিব, তার জন্য এখানে যদি 2 কমন নেই তাহলে এটা হয়ে যাবে কত, a প্লাস 3d। এই 2 কেটে যাবে, তাহলে এটা থাকবে 7 আর এটা থাকবে কত, a প্লাস 3d। এখন এই a কে আমি এখানে রাখবো না, এ কে আর রাখবো না, কারণ এর মান আমরা প্রথমে বের করে রেখে আসছি, এই যে 13 - 2d, ওইটারে আমি এখানে বসায় দিব। 7 ইন্টু 13 - 2d প্লাস হচ্ছে 3d, তাহলে 7 ইন্টু 13 প্লাস এখানে কত হবে, 3d থেকে 2d বাদ দিলে শুধু d থাকবে না, শুধু d থাকবে, 13 প্লাস 2d, সরি 13 প্লাস d থাকবে। এইটাই তো হচ্ছে প্রথম 7টা পদের যোগফল নাকি। এই যে যেটা বের করছে 7 ইন্টু 3 প্লাস ডি 13 প্লাস ডি, এটাই তো 7টা পদের যোগফল। এখন যোগফল কি কি বের হইতে পারে এইটা ডিপেন্ড করবে আমি ডির মান কি ধরতেছি। এখন আমি ডির মান নিয়ে মাতামাতি করব, বা এখন আমি ডির মান বের করব, মানে ডির মান দিয়ে আমি ফলাফল বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি না যে এখন ডি সমান সমান 3 হলে প্রথম 7টি পদের সমষ্টি হবে, এই যে কত, 7 ইন্টু 13 প্লাস ডির মান 3, এই যে 3, তার মানে হচ্ছে 7 ইন্টু 16, 7 × 112। এইটা একটা উত্তর হইতে পারে, এটা একটা উত্তর। ম্যাক্সিমাম বইয়ে 112 দেওয়া আছে, যেটা ভুল। ঠিক আছে, এটা একটা উত্তর। আবার এখানে আরেকটা কথা থেকে যায় যে এখন না, আবার লিখি, হ্যাঁ এখন তো একবার লিখছি, আবার ডি সমান -3 হলে প্রথম 7টি পদের সমষ্টি কত হইতে পারে। আপনি বলবেন যে 7 ইন্টু 13 প্লাস ডির মান হচ্ছে -3, তাহলে এই যে 7 ইন্টু 13 - 3, তার মানে হচ্ছে 7 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 70। ঠিক আছে, তার মানে উত্তর দুইটা হবে, হয় 70 অথবা 112। নেগেটিভ ধরলে 70, পজিটিভ ধরলে 112। বোঝা গেছে? বুঝে শুনে কাজ করতে হবে। লাস্ট ম্যাথ দেখেন, এই ধরনের ম্যাথ কখনো বোধহয় আসেনি। ঠিক আছে, 10 নম্বর যদি আসে তাহলে আপনি সমাধান করতে পারেন। 10 নম্বর টাইপের, যে মেঝেতে আঘাত করার পর একটি রাবারের বল যে উচ্চতা থেকে পড়ে গেছে তার 4/5 অংশতে ফিরে আসে, স্থিতিতে ফিরে আসার আগে এটি মোট কত দূরত্ব ভ্রমণ করে তা বের করুন যদি এটি 120 মিটার উচ্চতা থেকে হালকা করে ফেলে দেওয়া হয়। বিষয়টা বুঝতে হবে। আমরা বা ছোট বাচ্চারা কি করে, ওদের হাতে বল দিলে ও ধরেন ওর হাত হচ্ছে এই জায়গাটাতে, ও এই জায়গাটা থেকে যদি বল ফেলে দেয়, এইটা যদি আপনার ভূমি হয় তাহলে এই জায়গাটা থেকে বল একবার এখানে পড়বে,
তারপরে মেঝের সাথে বাড়ি খেয়ে মানে বাউন্স করে বল আবার এই পর্যন্ত যাবে, আবার মেঝেতে বাউন্স করবে, আবার উঠবে, আবার বাউন্স করবে, আবার উঠবে, আবার বাউন্স করবে, আবার উঠবে, আবার বাউন্স করবে, আবার উঠবে। এরকম করতে করতে একটা সময় মেঝেতে বল পড়ে যাবে, মানে মেঝেতেই থাকবে। সেটাকে ওরা বলতেছে যে স্থিতিতে আসার আগে, স্থিতিতে আসার আগে মানে বল মেঝেতে একবারে পড়ে যাওয়া পর্যন্ত সে কত দূরত্ব ভ্রমণ করবে। অর্থাৎ এই যে সে প্রথমে 120 নামতেছে, তারপরে আবার কত উঠলো, তারপরে আবার কত নামলো, আবার কত উঠলো, আবার কত নামলো, আবার কত উঠলো, আবার কত নামলো, এইভাবে যে কতবার উঠতেছে কতবার নামতেছে এটাও যে এরকম আমি জানি না। তো এই যে নামা ওঠার মধ্যে সে কত মিটার উঠছে কত মিটার নামছে, এই টোটাল দূরত্বটা জিজ্ঞাসা করছে। এর টোটাল দূরত্বটা কত সেটা জিজ্ঞাসা করছে। তো একটা মজার একটা সূত্র আছে, সেটা আমরা এখন শিখব। দেখেন, তাহলে প্রথমে বলটা নিচে পড়ে শুরুতে কত মিটার ওপর থেকে, 120 মিটার ওপর থেকে নিচে পড়ে, তাই না? এখানে কোনো কিছু ধরে নেওয়ার দরকার নাই, সবকিছু দিয়ে রাখছে। তাহলে নিজেদের মতো করে লিখে নেবেন। আমরা যদি লিখি, যদি এটা 120 মিটার উচ্চতা থেকে হালকা করে ফেলে দেয়, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে এটা লিখি যে প্রথমে বলটি নিচে পড়ে, মানে উপর থেকে নিচে পড়বে 120 মিটার, 120 মিটার। তারপরে নিচে পড়ে আবার তো বাউন্স করে আবার উপরে উঠবে, তার মানে 120 নিচে পড়ে আবার উপরে উঠতেছে কত। তাহলে আমরা লিখতে পারবো যে প্রথমবার উপরে ওঠে প্রথমবার উপরে উঠে কত, ওই যে এরা বলে দিছে যে 4/5 উপরে উঠবে। তো 120-এর 4/5 কত, 5/24 120, 4/24 96, 96 মিটার, 96 মিটার। তারপর আবার মানে প্রথমবার 120 থেকে নিচে নামলো, তারপরে 96 উঠলো, উঠে আবার 96 তো নিচে নামবে, যতটুকু উঠছে ততটুকুই পড়বে। তার মানে আমরা লিখতে পারি যে তারপর আবার নিচে পড়ে 96 মিটার, ঠিক আছে। আবার উপরে ওঠে, আবার উপরে ওঠে কত, এই যে 4/5, তার মানে 96-এর 4/5, 5×19 হচ্ছে 95, 5×2 = 10, 1, তার মানে হচ্ছে 192 আর 4, তাই না? 4×19 76, 4×2 = 8, তার মানে হচ্ছে 76.8, 76.8। দেখেন এইরকম করে মানে আমি হিসাব করতেই থাকতে পারবো, কিন্তু আমি কতক্ষণ ধরে এইভাবে হিসাব করে করে একদম জিরো উচ্চতায় নিয়ে আসবো তার কোনো ঠিক আছে? তো মানে আমি লিখবো যে প্রথমবারে 120 ফেলে তারপরে উঠছে 96, তারপরে 96 পরে তারপরে উঠছে কত, 76.8, এবং এখানে লিখবো যে এইভাবে চলতে থাকে, এভাবে চলতে থাকে, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে মোট দূরত্ব। তাহলে আসেন, মোট দূরত্ব বলতে কি বোঝেন? এখানে মোট দূরত্ব বলতে কিছুক্ষণ আগে যেটা বলছি যে এই যে নিচে নামতেছে উপরে উঠতেছে, আবার নিচে নামতেছে আবার উপরে উঠতেছে, আবার নিচে আবার উপরে, আবার নিচে আবার উপরে, ঠিক আছে। এরকম করে করে সে কত উঠতেছে নামতেছে এইটা টোটাল ইয়েটা কাভার করতে হবে। তাহলে মোট দূরত্ব সমান সমান আমরা লিখতে পারি যে প্রথম পতন, পতন মানে হচ্ছে এখানে এই যে পড়ে যাওয়া, মানে প্রথমবার 120 থেকে যে নিচে পড়ে গেছে, প্রথম পতন যোগ সব ওঠানামা, সব ওঠা সব ওঠা ও নামা, ঠিক আছে। এটা একটা মানে ফর্মুলায় বলতে পারেন। সো এটা প্রথম পতন মানে হচ্ছে প্রথমবার পড়ে গেছে 120, এখানে 2
2 ঠিক আছে, 2 এই যে সব ওঠানামা মানে হচ্ছে প্রথমবার পরে আবার হচ্ছে 96, তারপরে আবার পরে আবার হচ্ছে 76.8, এরকম করে করে এটা আসলে চলতে আছে। এটার আগে 2 বসবে, ঠিক আছে, চলতেই থাকবে, ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত চলবে আমরা জানি না। সো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা অসীম গুণোত্তর ধারা, এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, কারণ প্রত্যেকবারই 4/5 করে উঠতেছে। এই যে প্রশ্ন স্পষ্ট করে বলে দেওয়া আছে যে উচ্চতা থেকে পড়ে গেছে তার 4-5 অংশতে ফিরে আসে, মানে প্রত্যেকবার নামতেছে আর উঠতেছে কত, 4/5, আবার নামতেছে আবার উঠতেছে কত, 4/5, তার মানে 4/5 করে উঠতেছে। তো জিওমেট্রিক আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যেটাকে পড়ে আসছে কমন ডিফারেন্স, জিওমেট্রিক প্রোগ্রেশনে এটারে বলা হয় হচ্ছে কমন রেশিও। এই কমন রেশিওকে আর দিয়ে প্রকাশ করা হয়, এই আরই হচ্ছে কত, 4/5, ঠিক আছে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আমরা লিখতে পারি যে এখানে ধারাটি অথবা সিরিজটি যে কোনো একটা লেখেন, একটি অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ a is equal to 96, ওই যে 96, ঠিক আছে, সাধারণ অনুপাত r is equal হচ্ছে এই যে 4/5, ঠিক আছে। এই অসীম গুণোত্তর ধারার এই সমষ্টি বের করার, মানে এই যে সমষ্টিটা কতবার উঠছে কতবার নামছে কি অবস্থা, এইটা বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে, আমরা জানি, লিখে দিব, আমরা জানি যে s equal to a divided 1 minus r, ঠিক আছে। a মানে তো আমরা জানি 96, 1 minus r মানে জানি হচ্ছে 4/5, সো 96 ডিভাইডেড 5 একে 5 minus 4 ডিভাইডেড হচ্ছে 5, সো 5 দিয়ে 96 কে গুণ করে দিলে কত হবে, 450, 480, আর নিচে 1 দিয়ে ভাগ করে দিলে 480 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবারে আসেন, অতএব মোট দূরত্ব, তো মোট দূরত্ব কত লিখছিলেন, 120 প্লাস 2 ইন্টু সব ওঠানামা কত করছে, এই যে 480 মিটার, একবার নামছে একবার উঠছে, এরকম করে 480 মিটার ওঠানামা করছে। তাহলে এটাকে এই 2 এর সাথে গুণ করতে হবে, 480 দুগুণ হচ্ছে 960, 960-এর সাথে 120 যোগ করে দিলে 1080, এই যে 1080 মিটার টোটাল ওঠানামা করছে, এটাই উত্তর, মানে প্রথমবার সাথে যোগ করে দিলে উত্তর পেয়ে যাবে। এখানে 2 গুণ করার কারণ হচ্ছে ওই যে আপনি যতটুকু উঠবেন ঠিক ততটুকুই তো নামবেন, যতটুকু উপরে উঠবেন ততটুকুই তো পড়বেন, সেজন্য 2 গুণ। কি হয়েছে শুভ ভাই, 8 নম্বর প্রশ্নে যোজন 2 জনের পরের 3টা লাইন। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1080, এই ধরনের প্রশ্ন আসেনি এখনো, আসতে পারে। যোজন বিয়োজন কই করছে, এখানে একটা করছি, এই জায়গায় তো প্রথমবার যোজন বিয়োজন করছি, দেখেন এই জায়গায় যোজন বিয়োজন করার পরে এখানে আপনার মাথায় যেটা আসতে হবে সেটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখেন, প্রথমবার যখন যোজন বিয়োজন করছি তখন এ আর বির উপরে রুট আছে না, এ আর বির উপরে রুট আছে, সো এখানে এ আর বি দুইটা খালি আছে। সো মাথায় আসতে হবে যে হয় আমি এই রুটকে সরাবো, না হলে এদের উপরে রুট দিব। তো এই রুটকে এখন এখান থেকে সরানোর কোনো বুদ্ধি নেই, আপনি স্কোয়ারই করেন আর যাই করেন, এখান থেকে আমি সরাইতে পারবো না, এখান থেকে সরাতে গেলে ঝামেলা হবে, তার চেয়ে বেটার আমি এই দুইটার উপরে রুট করে দিই, এ আর বির উপরে রুট করে দিই। তো এ আর বির উপরে রুট করলে কি হয় খেয়াল করে দেখেন, আমি বলছি যে আপনার মানে ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। সো ফাউন্ডেশন কি, এ আর বি না, এ আর বি না। তো আমি যদি বলি যে এর উপরে রুট করলাম, তার উপরে স্কোয়ার করলাম, প্লাস বির উপরে রুট করলাম,
তার উপরে স্কোয়ার করলাম। এটাকে কত লিখতে পারেন, এই যে স্কোয়ারের সাথে রুট কেটে এ থাকবে, স্কোয়ারের সাথে রুট কেটে এই যে বি থাকবে, এ প্লাস বি। তার মানে ফাউন্ডেশন ঠিক রেখে শুধু ফর্মটা এইরকম করার জন্য আমি এখানে কি করছি, এগুলোর উপরে রুট করছি। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন এটা একটা কমন ফর্মুলাতে দাঁড়ায় গেছে। এই যে রুট এ কে যদি আমি এ ধরি, রুট বি কে যদি আমি বি ধরি, তাহলে এটা কি হয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়ে গেছে, যেটা কার কমন ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না। এই যে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এই যে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার এবং নিচে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখন এখানে যেটা করছি সেটা হচ্ছে যে এইটার উপরেও আমার স্কোয়ার আছে, এইটার উপরেও আমার স্কোয়ার আছে। আচ্ছা, আমি যদি বলি যে স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, তো এইটাকে দুইবার স্কোয়ার দেওয়ার কোনো দরকার আছে? সূচকে কি শিখাইছি, হচ্ছে যে আপনি একবারে দিতে পারেন, এ আর বির উপরে একবারে আপনি স্কোয়ার দিতে পারেন না। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এর উপরে স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার আছে। এখানেও সেম কাজটা করছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে একদম হোল স্কোয়ার করে দিছি। করে এখান থেকে এই যে এই স্কোয়ার টান দিছি, যে এটা এই পাশে কি হয়ে আসছে, এই যে অনেক সময় এরকম সিচুয়েশন আসে না যে স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে এ ইজ ইকুয়াল টু কত আসে, √9 আসে। এখানেও সেম, স্কোয়ার উঠে গেছে মানে স্কোয়ার তুলে দিয়ে এখানে কি করছি, রুট করছি। এখানে আসেন রুট এ প্লাস রুট বি, √9 করলে এখানে 3 আসবে। এখন এখানে এসে আপনাকে আবার যেটা করতে হবে যে আপনার টার্গেট হচ্ছে এ অনুপাত বি তে যাওয়া, অর্থাৎ সিঙ্গেল এ সিঙ্গেল বি তে যাওয়া। এখান থেকে কিভাবে যাবেন, দুইটার উপরেই তো রুট, তখন আবার আপনাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। সো এখানে আবার যখন যোজন বিয়োজন করছি তখন বি বি উপরে কেটে গেছে, নিচে এ কেটে গেছে, দুইটা এ আছে এখানে, মানে দুইটা রুটে। এখান থেকে এই দুই কেটে দিছি। এখন আমার টার্গেট হচ্ছে রুট হটানো। রুট কিভাবে হটাইতে পারবো, যদি আমি স্কোয়ার করে দিই তাহলে তো রুট হটে যাবে। তো এখানে দেখেন বিষয়টা সেম। আমি চাইলে এরকম করতে পারতাম না এখানে, যে রুট এর উপরে স্কোয়ার আবার রুট বির উপরে স্কোয়ার, এটা না করে কি করছি, ওভারঅল আমি হোল স্কোয়ার করে দিছি, ওভারঅল বর্গ করে দিছি। ঠিক আছে, ওভারঅল বর্গ করে দিলে এই যে আপনার এটার সাথে এই স্কোয়ারের সাথে এটা কেটে যাবে, এই স্কোয়ারের সাথে এটা কেটে যাবে, কেটে এটা শুধু এ আর বি হয়ে যাবে। সো এইটাই তো আমরা এখানে চাচ্ছিলাম। তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে কত হবে, 4, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে এই যে 4/1 হয়ে যায়। তাহলে a/b সমান কত, 4:1 না? বোঝা গেছে? এবার বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে বীজগণিতেরই পড়বো কোনো একটা অধ্যায়, কোন অধ্যায় যে জানে না। সো নেক্সট ক্লাস রোববারে আমরা আবার ক্লাস করবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।